একটু চেক করে নিই স্যার। জি, সবাই একটু কাইন্ডলি একটু দেখে নেন ফেসবুক থেকে। আসছে মনে হয় না, সবাই ফেসবুক দেখছেন? হ্যাঁ হ্যাঁ আসছে। আমার এখন অবশ্য এখন আমি কিছু দেখছি না। হ্যাঁ চলে আসছে, সবাই একটু দেখে নেন। আমারটা আমি দেখছি, ঠিক আছে, আমি এটাকে পাবলিক করে দিচ্ছি। জি, একটু যদি দিতেন। সবাই পেয়েছেন তো, মানে দেখছেন তো? না, এখনো বোধহয় আমার এখানে আমি দেখতে পাচ্ছি না। ওকে, আমি ফেসবুকে নাই, আমি জাস্ট ইওর গেস্ট। জি স্যার, আমরা চেক করতেছি স্যার। হ্যাঁ সব ঠিক আছে। জি স্যার, আপনার ইসের লিংকটা যদি আমাকে একটু পাঠিয়ে দিতেন, আপনি যেখানে দেখতে পাচ্ছেন। আমার এখানে কিছু পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, আমারটা ঠিক আছে। তনি আপু, ইটস ওকে? হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে ইনশাআল্লাহ। আমি পরে আবার শেয়ার করে দিব। হ্যাঁ শুরু করো। জি স্যার, ফরমালি। জি স্যার, শুরু করে দিই স্যার। শুভ সকাল। আগামীর বাংলাদেশ নিবেদিত বাংলাদেশের অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক আলোচনায় সঞ্চালক হিসেবে আমি আবু জাফর আহমেদ মুকুল, সহকারী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সকল সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আলোচনার মধ্যমণি হিসেবে সংযুক্ত রয়েছেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আতিউর রহমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। স্যারকে অশেষ ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিশেষ অতিথিবৃন্দর মধ্যে রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, ডিন, স্কুল অফ বিজনেস, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; সাবিলা ইনুন, তরুণ উদ্যোক্তা, দি কস্টালিয়া লিমিটেড; সানজিদা তন্নি, তরুণ উদ্যোক্তা, ইয়াং ফাউন্ডার্স স্কুল। আপনাদের সকলকে আমি অনুষ্ঠানে আরেকবার স্বাগত জানাচ্ছি। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বয়স এখন ৪৯ বছর। এই বয়সের মধ্যে বাংলাদেশ অনেক এগিয়েছে, আর এই এগিয়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান শক্তি হচ্ছে তরুণ সমাজ। জাতীয় যুব নীতি অনুসারে বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই বয়স সীমার জনসংখ্যায় দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3, যা আনুমানিক 5 কোটি। তরুণরাই দেশের সম্পদ। পৃথিবীর ইতিহাসে পরিবর্তনের সকল ধারায় তরুণদের ভূমিকা অনস্বীকার্য। এমনকি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তরুণদের অগ্রণী ভূমিকা রয়েছে। তরুণরাই পারে দেশের উন্নতিতে অবদান রাখতে, আর দেশের উন্নতিতে উত্তরোত্তর বৃদ্ধির জন্য তরুণ উদ্যোক্তা বাড়াতে হবে। তরুণদের উজ্জীবিত করার মাধ্যমে ঈশ্বরীয় এই অগ্রগতির মূলমন্ত্র শিখিয়ে দিয়েছেন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যে অর্থনৈতিক মুক্তির কথা বারবার বলে গিয়েছিলেন, আজ আমরা সেই মুক্তির অর্জনের পথে। বঙ্গবন্ধু প্রায় বক্তব্যে বলতেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে বেকার সমস্যা দূর করতে হবে। একটি দেশের সমস্যা এবং সম্ভাবনা দুটি তরুণ সমাজের উপর অনেকাংশে নির্ভর করে। তরুণরা বেকার থাকলে তারা বিপদগ্রস্ত হয়, দেশের জন্য ক্ষতিকর বোঝায় পরিণত হয়। আর কোনো দেশের তরুণ সমাজ যদি কর্মঠ হয় এবং কাজের জন্য পর্যাপ্ত সুযোগ পায়, তাহলে ওই দেশের দ্রুত উন্নতি কেউ আটকাতে পারে না। তরুণদের দীপ্ত মেধা এবং সতেজ জ্ঞানের গতি এই সবুজ বাংলাকে প্রকৃত বাংলায় রূপান্তর করতে পারে। 2008 সালে জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের জন্য তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে প্রফেসর ডক্টর আতিউর রহমান স্যারকে নিয়োগ প্রদান করেন। ডক্টর আতিউর রহমান স্যার গভর্নর থাকাকালীন বাংলাদেশ ব্যাংকিং খাতে ব্যাপক স্বয়ংক্রিয়তা ও ডিজিটালাইজেশন এনেছিলেন এবং তরুণদের কর্মসংস্থানের জন্য 1 লাখ কোটি টাকা লোন দিয়ে এসএমই খাতকে পুনর্বিন্যাস, কৃষকদের 10 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, স্কুল ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা রিজার্ভ উন্নয়ন
ও মানবিক ব্যাংকিং ধারণা প্রবর্তন করেন এবং সাথে সাথে পদ্মা সেতুর অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন ও সহায়তা করার জন্য এগিয়ে আসা সহ নানাবিধ কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখায় সেন্ট্রাল ব্যাংক গভর্নর অব দ্য ইয়ার 2015 এশিয়া পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান স্যার। এজন্য স্যারকে দেশবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গত অর্থ বছরের বাজেটে প্রথমবারের মতো নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য প্রায় ১০০ কোটি টাকা স্টার্ট আপ ফান্ড বা নতুন উদ্যোক্তাদের তহবিল গঠন করা হয়েছে। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে তরুণ যুব সমাজ, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি কথা তুলে ধরেছেন। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে এবং স্বাবলম্বী তরুণ সমাজ গঠন করতে 2021 সালের মধ্যে তরুণ উদ্যোক্তা নীতি, একটি দক্ষ কর্মঠ যুব সমাজ তৈরি করতে 2023 সালের মধ্যে কর্মঠ প্রকল্প এবং প্রতি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দক্ষ ও স্বল্প তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা নেয় সরকার। যে সোনার বাংলা স্বপ্ন জাতির জন্য বঙ্গবন্ধু দেখেছিলেন, যে অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন মানুষের, যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন সবার জন্য, তার সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা দূরদর্শীর নেতৃত্বে সে পথেই তরতর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের দেওয়া টেকসই উন্নয়ন প্রকল্প এসডিজি উন্নয়নে একটি বড় ভূমিকা রাখতে পারে তরুণ উদ্যোক্তারা। সামাজিক আন্দোলন থেকে শুরু করে লাভজনক বা অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলা প্রতিটি ক্ষেত্রে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা করতে হলে তরুণ উদ্যোক্তাদের যথাযথ ভূমিকা তাই প্রত্যাশিত। আমরা আজকে আর অনেক কিছু বলবো না, আমরা খুব সংক্ষিপ্তভাবে যারা আছেন, কারণ আমাদের যে মূল মধ্যমণি আমরা আতিউর রহমান স্যারের কাছ থেকেই শুনবো। তো সবাইকে আসলে এর আগে অনুরোধ করছি সংক্ষিপ্ত স্বরে আপনারা একটু আপনাদের বক্তব্যটা তুলে ধরবেন। জি, ধন্যবাদ সবাইকে। তো আমি এখন প্রথমে অনুরোধ করছি যে সানজিদা তন্নি, তরুণ উদ্যোক্তা, ইয়াং ফাউন্ডার স্কুল। আসলে আপনাদের যারা স্কুল লেভেলে, আমরা যেটা দেখেছি স্কুল লেভেলে আপনাদের বাচ্চাদেরকে আপনারা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে একটা চেষ্টা করছেন, এই বিষয়ে যদি আপনারা কিভাবে বলেন যেটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ মুকুল ভাই। আসসালামু আলাইকুম সবাইকে আবার। ইয়াং ফাউন্ডার স্কুলের অ্যাকচুয়াল মোটিভটা হচ্ছে যে সবাইকে এন্টারপ্রেনারশিপের যে মাইন্ডসেটটা, যে উদ্যোক্তা হওয়ার যে মাইন্ডসেটটা, ওই মাইন্ডসেটটাতে অ্যাকচুয়ালি প্রিপেয়ার করা আর কি। যে আমরা যখন বলি যে 11 থেকে 18 বছরের বাচ্চাদেরকে আমরা যে প্রিপারেশনটা দিচ্ছি, ওরা যে কালকেই গিয়ে এন্টারপ্রেনার অথবা উদ্যোক্তার মধ্যে পাড়া দিবে সেটা না, কিন্তু এক ধরনের মাইন্ডসেট প্রয়োজন যে একটা বয়সের পরে গিয়ে ওরা হচ্ছে কি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না। একটা বয়সের পরে গিয়ে ওরা নিজেরা হচ্ছে কি সোসাইটির মধ্যে যে প্রবলেমগুলো ওরা নিজেরা দেখছে ওটাকে ওরা সলভ করার চেষ্টা করবে, এই মেন্টালিটিটা গ্রো করার এইমই হচ্ছে ইয়াং ফাউন্ডার স্কুলের মেইন গোল। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে যে এতদিন ধরে 11 থেকে 18 বছরের যে স্কুল গোয়িং স্টুডেন্টসরা আছে ওদের কাছে গিয়ে ওদেরকে 2 দিন লম্বা একটা বুট ক্যাম্পের মধ্যে হচ্ছে ওদেরকে প্র্যাকটিস করা যে কিভাবে একটা প্রবলেম ওরা যখন সোসাইটির মধ্যে দেখে ওই প্রবলেমটাকে ওরা কিভাবে ফেস করবে, প্রবলেমটাকে ওরা কিভাবে সলিউশন হিসাবে সলভ করবে, একজন এন্টারপ্রেনার হিসাবে, একজন উদ্যোক্তা হিসাবে ওটাকে কিভাবে সলভ করতে পারে। এই প্র্যাকটিসটা হচ্ছে যে ওদেরকে খুব অল্প বয়সে দেওয়া, যাতে ওরা যখন 18 বছর অথবা ওটা থেকে ওইটা থেকে আর প্রপার এজে যায়, একটা ম্যাচুরিটিতে যেতে যখন ওরা যায়, ওরা যখন অ্যাকচুয়াল রিয়েল লাইফ প্রবলেমটা দেখবে, ও রিয়েল লাইফ প্রবলেমটাকে ওরা যাতে একটা সলিউশনের মধ্যে, একটা ব্যবসার মধ্যে ওদেরকে আনতে পারে, যাতে হচ্ছে গিয়ে আমাদের কোনো সোসাইটি বেসড প্রবলেম অথবা সোশ্যাল প্রবলেমস গুলো যখন আমরা দেখি ওইটার সলিউশন যাতে ওদের থেকে বের হয়, ওরা যাতে অন্যদের উপর ডিপেন্ড না হতে হয়। সোফার অনেকগুলো স্কুল এর সাথে আমাদের কাজ হয়েছে। প্যারেন্টসরা যখন এসে দেখে যে আমাদের তো এমনিতে শুক্র শনিবার প্রোগ্রামটা হতো, তো শনিবারে আমরা যেটা করি যে এই স্টুডেন্টসরা শুক্র শনি ধরে ওরা কি প্র্যাকটিস করেছে, কোন প্রবলেম ওরা সলভ করতে চায়, এটা যখন ওরা একটা পিচ ডেকের আকারে জাজেসদের সামনে প্রেজেন্ট করে, এটা আমাদের জাজেসরা প্যারেন্টসরা নিজেরা দেখে ওনারা একটুখানি অবাক হয়ে যায় যে 11 থেকে 18 বছরের বাচ্চারা ওরা কি প্রবলেম, ওরা কি বিজনেস সলিউশন দিবে। সো এই প্র্যাকটিসটা গত 2 বছর আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে হচ্ছে কি আমরা করেছি, অ্যান্ড
results have been very positive so far. আমরা যতবার হচ্ছে গিয়ে হয়তোবা ভাবছি যে 11 থেকে 18 বছর এক্স্যাক্টলি ওরা কি ধরনের বিজনেস প্রপোজাল দিতে পারে, কিন্তু ওদের সামনে যখন কোনো প্রবলেম দেওয়া হয় আর ওখান থেকে যখন ওরা সলিউশনটা বের করে, এটা অ্যাকচুয়ালি আমাদের বয়সে যারা আছে ওদেরকে ধরতে গেলে অনেক স্টান করে ফেলে যে এরকম ধরনের সলিউশন এত অল্প বয়সে যদি ওরা আসতে পারে, তার মানে যখন টাইম আসবে ওরা আরো প্রপার সলিউশন নিয়ে ওরা ডেফিনেটলি আসতে পারবে। সো আমি মনে করি যে শুধু বয়সের কারণে ওদেরকে ডিসকারেজ করা অথবা বলা যে বয়স খুব অল্প তাই বুঝি ওদেরকে এন্টারপ্রেনারশিপের আইডিয়াটাই ওদেরকে দেওয়া উচিত না, এটা খুবই ভুল একটা ধারণা। ওদেরকে যত অল্প বয়স থেকে এরকম ধরনের প্রবলেমস গুলা সর্ট আউট করতে দেওয়া হবে, ওদের গ্রোথটাও ঠিক ওরকম ব্রড হবে। সো ওইটা হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স সোফার ইয়াং ফাউন্ডার স্কুলের সাথে কাজ করে। অ্যান্ড আমি মনে করি যখন হচ্ছে যে আজিউর রহমান স্যার অথবা হচ্ছে কি সাবিলা আপুর সাথে আমিও বেশ কয়েক বছর ধরে হচ্ছে কাজ করছি, যখন সবার এক্সপিরিয়েন্স এবং সবার হচ্ছে কি একসাথে এসে যদি আমরা ওদেরকে গাইড দিই, ওদেরকে হেল্প করি, এটা আমাদের ইউথদের জন্য হচ্ছে কি ইটস মোর হেল্পফুল। জি জি, থ্যাংক ইউ সঞ্জিতা তন্নি, আপনার এটা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে আমাদের বাচ্চারা তাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট করার চেষ্টা করবে ছোটবেলা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য। জি, এখন আমি আসতে চাচ্ছি সাবিলা ইনুন ওনার কাছে। সো উনি চাবো যে আপনাদের যে সফটওয়্যারে যে একটা উদ্যোগটা নিয়েছেন আপনি, সো এই উদ্যোগ নেওয়ার পরে যে চ্যালেঞ্জগুলো ফেস করছেন, আসলে এই খাতে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন বলে বিশ্বাস করেন? কারণ এই খাতে তো সবাই বিজনেসটা স্টার্ট করতে চায় না। জি, যদি কাইন্ডলি একটু শেয়ার করেন। ধন্যবাদ মুকুল স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আতিউর রহমান স্যারকেও সালাম। স্যারের সাথে কথা বলার সুযোগ পেয়ে আমি আসলে খুবই ফিল করছি। যেটা হয়েছে যে ডিজিটাল বাংলাদেশ কিন্তু মানে এই কথাটা কিন্তু এখন আমরা সবাই শুনছি, আমাদের সরকারের ভিশন 2021 বলি, যেটাই বলি, এই ডিজিটাল বাংলাদেশ টার্মটা এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে আসলে। যেই মানে যেটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছিল যে আমরা স্বর্ণ জয়ন্তীতে মধ্যম আয়ের দেশে পরিণত হব, আমাদের আমরা অনেক সমৃদ্ধি লাভ করব, তো সেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু আমরা আইসিটি সেক্টরে যারা আছি তারা সবসময় কাজ করে যাচ্ছি। সব চ্যালেঞ্জগুলি তখনও ছিল, এখনো আছে, তারপরও কিন্তু আমাদের সেক্টরটা আস্তে আস্তে গ্রো করছিল। যেমন বিদেশের মার্কেটে বলি কিংবা লোকাল মার্কেটে, সে তার গ্রো করার পরও কিন্তু আমরা প্রচুর চ্যালেঞ্জ ফেস করেছি। যেমন ধরেন সরকারি প্রণোদনার কানেক্টিভিটি, অসম মার্কেট বাইং পাওয়ার যেটা আমরা বলি, তারপরে স্কিলড ম্যান পাওয়ার না পাওয়া, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের কিছু সমস্যা, সময় মতো প্রোডাক্ট ডেলিভারি করতে না পারা, তারপরও ইনফ্যাক্ট ক্লায়েন্টের রেডিনেসও কিন্তু একটা বিরাট ইস্যু, চ্যালেঞ্জ আমাদের জন্য সবসময় ছিল। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু, তারপরে বিলের টাকা সবসময় না পাওয়া, অবকাঠামোগত অনুন্নত অবকাঠামো যদি আমরা বলি, এরকম অনেক সমস্যা আমরা কিন্তু সবসময় ফেস করে এসেছি। তারপরও আমরা দেখেছি যে অনেক তরুণ উদ্যোক্তা আসছিলেন, নতুন নতুন অনেক স্টার্ট আপ আসছে, অনেক উদ্যোগ হচ্ছে। এর যেটা হয়েছে যে পুরনো যারা ছিলেন তারা তো কাজ করছিলেনই, নতুনদের সাথে টিকে থাকার জন্য কিন্তু তারাও অনেক তাদের বিজনেসে অনেক ধরনের ইনোভেশন আনার চেষ্টা করছিলেন, বিজনেস মডেলে চেঞ্জ আনার চেষ্টা করছিলেন। এছাড়া ছিল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা বিষয়। সো এই ব্যাপারগুলির পরও এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা শুনছি, সেখানে ইনভেস্ট আসছে, অনেক ধরনের আমরা দেখছিলাম, চেঞ্জ আসছিল, অনেক ধরনের কাজ হচ্ছিল। এত ধরনের সমস্যা ফেস করার পরও কিন্তু আমরা যেটা দেখেছি যে ইউএন এর একটা স্টাডি রিপোর্টে আমরা দেখেছিলাম যে 2010 থেকে 2019 এই 9 বছরে আমাদের আইসিটি সেক্টরের গ্রোথ ছিল অলমোস্ট 40%, যেটা আসলে একটা হিউজ নাম্বার। সো এই ধরনের এই উদ্যোগকে মানে যেটা আমরা দেখছিলাম, আমরা মানে এই গ্রোথ রেটটাই আসলে বলে যে এই সেক্টরটা কতখানি সম্ভাবনাময়। তো যেই সম্ভাবনা খাতকে ধরে রাখার জন্য সরকারি বেসরকারি দুই পাশ থেকে আসলে আমরা অনেক ধরনের উদ্যোগ, নতুন নতুন অনেক ধরনের প্রণোদনা সবকিছুই আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে যেটা হয়েছে যে করোনা এসে পড়াতে আমরা কিন্তু আসলে কেউ সেভাবে প্রস্তুত ছিলাম না। আগের চ্যালেঞ্জগুলি তো ছিলই, এখন আমরা অন্য এই চ্যালেঞ্জগুলির সাথে আরো নতুন অনেক চ্যালেঞ্জ দেখছি, যেমন লকডাউন, হোম অফিস, এই বিষয়গুলি তো আসলে আমরা সবাই ইউজ টু না।
মানে বাইরের দেশে আমরা হয়তো অনেকে রিমোটলি কাজ করছি, আগে থেকেই করছি, বাইরের দেশেও অনেকে করছে, বাইরের দেশের সাথে আমরা বিভিন্ন দেশের সাথে কাজ করছি, তারপরও মানে 2 মাসের উপরে আমরা ঘরে থাকছি, মানে অনেক ধরনের সমস্যায় কিন্তু আমাদের এখন আমরা নতুন নতুন দেখতে পাচ্ছি। যেমন কারো কারো ক্ষেত্রে হয়তো প্রোডাক্টিভিটি বেড়েছে, কিংবা কারো ক্ষেত্রে হয়তো পরিশ্রমের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, সেই চ্যালেঞ্জটা নিতে পারছে কিনা সেটাও কিন্তু একটা এখন বিষয় হয়ে গিয়েছে। তারপরে ধরেন বাইরের কাজের স্কোপ কিন্তু অনেক জায়গায় কমে গিয়েছে, আবার অনেক জায়গায় হয়তো নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। অনলাইন ভিত্তিক সেবা নেয়া এবং দেয়া দুইটার প্রবণতাই আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়েছে। সো এই জায়গাটাতে আমরা কাজ করতে পারছি কিনা কিংবা অ্যাগ্রেসিভলি আমরা ওই সুযোগটা নিতে পারছি কিনা সেটাও কিন্তু এখন একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজনেস হচ্ছে, আমি লোকাল মার্কেটে কাজ করছি, আমি এখন বাইরের মার্কেটে যাব কিনা, গেলে কিভাবে যাব, মার্কেটটাকে আমি কিভাবে রিচ করব, এই বিষয়গুলি কিন্তু এখন মানে সবার জন্য আসলে একরকম না। হ্যাঁ, তারপরে ধরেন রয়েছে যে আবার যদি লোকাল মার্কেটের ক্ষেত্রে আসে, সেখানে আবার আমাদের দুই ধরনের কোম্পানি আমরা দেখি, যেমন যারা হচ্ছে সরকারি কাজ করেন, আবার গ্রুপ আছেন যারা হচ্ছে বেসরকারি সেক্টর নিয়ে কাজ করছেন। তো দুই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই কাজ, বেশিরভাগ কাজই বন্ধ হয়ে গিয়েছে, বিল আটকে গেছে, তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে ক্যাশ ফ্লোটা বন্ধ হয়ে গিয়েছে, একদমই কমে গিয়েছে। এখন আমার তো ফিক্সড কস্ট আছে, প্রজেক্টের কস্ট ছিল, আমার এমপ্লয়ীদের স্যালারি দেয়া, অফিসের রেন্ট দেয়া, আমার কিন্তু দেয়াই লাগছে, কিন্তু আমার ইনকামটা কিন্তু আটকে গিয়েছে। তো এই যে জায়গাগুলিতে আমরা এখন মানে আমরা বলছি যে আমরা নিউ নর্মালের দিকে যাচ্ছি, এখন এই নিউ নর্মালটাকে আমরা কিভাবে আত্মস্থ করব, আমরা কিভাবে হোম অফিসের ধাক্কা সামলাবো, কিংবা আর্থিক ক্ষতির সাথে আমাদের যে মানসিক একটা প্রেশারের দিকে বেড়ে যাচ্ছে, এই চ্যালেঞ্জগুলি আমরা কিভাবে নিব, সেটাও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার এটার সাথে আমি এটাও যোগ করবো যে আমাদের কিন্তু নতুন নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে, যেমন হেলথ সেক্টরে কিন্তু এখন বেশ নতুন অনেক ধরনের ইনভেস্টমেন্ট বলেন, অনেক কাজের ক্ষেত্র বলেন, সেগুলি তৈরি হয়েছে। শিক্ষা খাতের ক্ষেত্রে হয়েছে, পুরোনো যে সফটওয়্যার গুলি আমরা দেখেছি বিভিন্ন গার্মেন্ট সেক্টরে ইউজ হতো বা বিভিন্ন জায়গায় যেগুলি ইউজ হতো, সেগুলির অনেক রিকোয়ারমেন্টের চেঞ্জ আসছে। তো এই সম্ভাবনাগুলোও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এখন আমার ক্যাশ ফ্লো যদি না থাকে, আমার লোকজনকে যদি আমি ধরে না রাখতে পারি, আমার পুরোনো চ্যালেঞ্জগুলির সাথে কিন্তু নতুন আরো অনেক চ্যালেঞ্জ তখন চলে আসছে। তো এই বিষয়গুলি আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেটা কিন্তু এখন দেখার বিষয়। আর একটা যেটা আমি যোগ করতে চাই যে অনেকেই এখন যারা আইটি সেবা নিতেন, আইসিটি-কে ভয় পেতেন, তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, অনেকেই এখন আইসিটি মানে টেকনোলজির প্রতি অনেকের যে ভয়টা কাজ করতো সেটা কমে গিয়েছে, অনেকেই ইউজ করছেন, অনেকেই ফেসবুক মানে ইন্টারনেট মানে যে শুধু ফেসবুক না, এই জিনিসটাও আসলে এখন অনেকে বুঝতে শিখেছেন। সো এই সরকারি বিভিন্ন প্রণোদনা আমরা পাচ্ছি বিভিন্ন সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য, লোকাল সেক্টরকে বলেন কিংবা যারা রপ্তানিমূলক কাজ করছেন তাদের ক্ষেত্রে। সো যারা নতুন নতুন সফটওয়্যার বা আইসিটি খাতকে সেবা হিসাবে নিতে চাচ্ছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনার মানে আমাদের একটা টেন্ডেন্সি সবসময়ই আমরা দেখেছি যে আমরা বাইরের আইটি বা সফটওয়্যারকে কিনে ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্য অনেক ক্ষেত্রেই দিয়ে থাকি। তো সেখানে যদি আমরা আমাদের লোকাল কোম্পানিগুলিকে এখন একটু প্রাধান্য দিতে শুরু করি, বেসরকারি এবং সরকারি দুই ক্ষেত্রেই, তাহলে আমার মনে হয় যে এই সেক্টরের একটা বড় যেই ক্ষতিটা বা যেই চ্যালেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি বা এখন ফেস করছি, সেটার একটা বড় সমাধান হয়তো আমরা করতে পারবো। সো এই জায়গাগুলিকে এখন দেখার বিষয় যে এই বিষয়গুলিকে আমরা কিভাবে দেখবো, কিভাবে নিতে পারবো। সো যেটা বললাম যে লং রানে কতগুলি কোম্পানি টিকে থাকবে, সেটাই আসলে এখন একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। ধন্যবাদ। হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ সাবিলা নূর, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। যে আসলে আমাদের বাংলাদেশ যেটা আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, সুতরাং এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশের সারা ওয়ার্ল্ডেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি, এবং আমাদের সরকার সেদিকেই যাচ্ছে এবং সেটাই গুরুত্ব দিচ্ছে। জি, ধন্যবাদ। এখন একটু আসতে চাই প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারের কাছে, যে আসলে ওই সঞ্জয় দত্ত উনি বললেন যে স্কুল পর্যায়ে উদ্যোক্তা হওয়ার জন্য একটি মাইন্ডসেট ক্রিয়েট করার চেষ্টা করছেন উনি। যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষিত ছাত্র, তারা বেশিরভাগই উদ্যোক্তার দিকে যাচ্ছে না বা ওই ধরনের মাইন্ডসেটটা নাই। এটা অনেক কারণ থাকতে পারে, বাট মেজর 2-4টা কারণ যদি আপনি আমাদের স্যার বলেন, যেহেতু আপনি এই বিষয়ে গবেষণা করেন, লেখালেখি করেন। জি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।
এটা একটা ভালো কোশ্চেন এবং ভালো অবজারভেশন। সত্যিকার অর্থে আমরা বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটা আমি নিজেও পড়াই এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিজনেস কারিকুলামের মধ্যে এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একটা কোর্স আছে, আপনারা জানেন। এবং সেই কোর্সে ফার্স্ট টু লাস্ট একটা বিজনেস স্টার্টস ফ্রম এক্সপ্লোরিং এন্টারপ্রেনারিয়াল অপরচুনিটি, এখান থেকে শুরু করে ইভালুয়েটিং দ্য পারফরমেন্স অফ দ্য বিজনেস, অর্থাৎ শেষ পর্যন্ত এক ধরনের থিওরিটিক্যাল ডিসকাশন টোটাল সেমিস্টারে করা হয় এবং তার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ এটার মধ্যে আছে ধরেন কিভাবে অপরচুনিটি কোথায় আছে, কিভাবে এক্সপ্লোর করতে হবে, হাউ টু স্টার্ট এ বিজনেস, হোয়াট অ্যাবাউট বিজনেস প্ল্যান, হাউ টু সোর্স ক্যাপিটাল, তারপর মার্কেটিং অ্যাক্টিভিটি কিভাবে করতে হবে, তারপর ধরেন টেকনোলজি কিভাবে ইউজ করতে হবে, কিভাবে টেকনোলজি নলেজ আনতে হবে, কিভাবে বিজনেস অপারেশন গুলি করতে হবে, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে টোটাল কোর্সটা। এবং এর ফলে আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে যে জিনিসটা দেওয়ার একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে যদি একজন ছাত্র পাস করার পরে নিজে স্বাধীনভাবে বিজনেস এন্টারপ্রেনার বা বিজনেস শুরু করতে চায়, তাহলে তার জন্য এক ধরনের থিওরিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং যেন সে পেতে পারে ফ্রম দিস কোর্স। তবে আনফরচুনেটলি আমাদের দেশে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে মেজর এরিয়া বলতে তেমন নাই। ওই একটাই কোর্স, দু একটা ইউনিভার্সিটি বাদ দেয়, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বিজনেস কারিকুলামে একটা কোর্সই আছে এবং সেই কোর্সটাই তারা পড়ে। তাতে করে এক ধরনের ইনকমপ্লিট এডুকেশনটা পাচ্ছে তারা এন্টারপ্রেনারশিপ সম্পর্কে। এটা একটা। আর একটা হচ্ছে, যদি এটা আমি দেখেছি অনেক দেশে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপর মেজর এরিয়া আছে, সেখানে 4টা 5টা 6টা কোর্স তখন ছাত্ররা পড়ে, তখন তাদের মধ্যে যে কথাটা ওই যে আমাদের একজন তরুণ উদ্যোক্তা বললেন যে মাইন্ডসেট, আসলে কি মাইন্ডসেট তৈরি করতে হবে, মেন্টালি তাকে মানে রেডি হতে হবে, মেন্টাল রেডিনেস। সে রেডি হওয়ার জন্য তার যে জানা, মানে থিঙ্কিং, ফিলিং এবং ডুইং। তো থিঙ্কিং লেভেলেই কিন্তু আমরা আসলে ঠিক মতো হিট করতে পারছি না, যার ফলে সে ফিল করে না এবং সে ডুইং লেভেল, অর্থাৎ যখন সে ইনিশিয়েট নাই তখন গিয়ে দেখা যাচ্ছে সে ইনিশিয়েট করতে পারছে না বা ইন্টারেস্ট শো করতেছে না। আর আমি একটা জিনিস আপনার সাথে একটু অ্যাড করতে চাই। আমার একটা ফ্রেন্ড চায়নাতে আছে, তো চায়নাতে ওরা যেটা করে যে ওরা একটা ট্রেনিং দেয় এন্টারপ্রেনার্স ফর দ্য এন্টারপ্রেনার্স, অর্থাৎ যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এন্টারপ্রেনার আছে তাদেরকে আগে ট্রেন আপ করে, তারপরে বিশ্ববিদ্যালয় থেকে ওখানে তারা পাস করে। এই জিনিসটা বাংলাদেশে আসলে কতটুকু ইফেক্টিভ হবে বলে মনে করেন আপনি? আমি তার আগে আর একটা পয়েন্ট একটু বলতে চাই যে আপনার প্রশ্ন ছিল প্রথমে যে কেন আমাদের গ্রাজুয়েটরা বা হাইলি এডুকেটেড যারা গ্রাজুয়েট তারা কেন এন্টারপ্রেনারশিপে আসছে না, কেন বিজনেস করতে আসছে না। এটার আরেকটা অন্যতম কারণ সোশ্যাল স্টিগমা, অর্থাৎ আমাদের সোসাইটিতে এক ধরনের আপনি বলতে পারেন সোশ্যাল প্রেস্টিজ। যে ব্যক্তি চাকরি করে তার প্রেস্টিজটার জন্য একটু বিজনেসম্যান, বিজনেস করার জন্য একটু বেশি আমাদের সমাজে। এটা একটা আপনি দেখবেন, এটা লক্ষ্য করলে দেখবেন এটা সর্বক্ষেত্রে, যে চাকরি করলে তার একটা স্ট্যাটাস, ভালো স্ট্যাটাস থাকে, বিজনেস করলে আমাদের সমাজে মনে হয় যেন, আমাদের কালচারে যেন এটাকে এক ধরনের ডিকারেজ, যে না চাকরি না বিজনেস, তাহলে লেট মি গো টু জব নট ফর বিজনেস। এটা কিন্তু একটা ব্যাপার আছে আমাদের সমাজে, এটা আছে। কারণ একজন এন্টারপ্রেনার যখন শুরু করে, ফ্রেশ এন্টারপ্রেনার, নিউ এন্টারপ্রেনার, তখন তো তাকে বিগ বিজনেস দিয়ে শুরু করা সম্ভব না, তাকে একটা স্মল বিজনেস দিয়ে শুরু করতে হবে। তার জন্য যে পেইনটা তাকে নিতে হবে, তার জন্য যে স্ট্যাটাস সে পাবে, সেই স্ট্যাটাসটা আমার মনে হয় একটা জব, একটা ফার্স্ট ক্লাস জব নিলে যে স্ট্যাটাস পায়, তার চেয়ে মানে আমাদের সমাজ সেটাকে মানে একটু ছোট ভাবে দেখে। সেটা একটা অন্যতম কারণ আমার কাছে মনে হয়, যেটা ওই মাইন্ডসেট এবং আন্ডারস্ট্যান্ডিং এর সাথে জড়িত। আরেকটা যে বললেন যে যেসব ফ্যামিলি বিজনেস যাদের আছে, সেখানে আপনি বললেন চায়নাতে, সেখানে তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। আমাদের দেশেও ফ্যামিলি বিজনেস নাই এটা আমি বলবো না। আমাদের দেশে বিজনেস গুলি আপনি যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে বিজনেসের যারা করেন তাদের ছেলেমেয়েরা কিন্তু আবার সবাই না আসলো, প্রায় সবাই কিন্তু বিজনেসে চলে আসে, বংশ পরস্পর কিন্তু আসে না তা না। যদিও এখানে ফর্মাল ট্রেনিং সেভাবে দেওয়া হয় না, বাট ওই বিজনেস ফ্যামিলির সাথে অ্যাটাচ থাকার কারণে ধরেন 2-3 জন ছেলেমেয়ের মধ্যে 2-1 জন ইন্টারেস্টেড হয়ে যায় এবং পরবর্তী সময় দেখা যায় তাদের 2-1 জন ওই প্রতিষ্ঠানের ওই বিজনেসের হাল ধরেন। সেটা একটা আছে, হইতে পারে ফর্মাল হয়তো ওইভাবে ট্রেনিংটা দেওয়া হয় না যে ফ্যামিলি বিজনেসে থাকলে সে বিজনেসেই যাবে, এটা হয় না। আর একটা হলো আমাদের দেশে, আমার মনে হয় অঞ্চল ভেদে, আতিউর রহমান স্যার আমাকে আরো হেল্প করতে পারবেন, অঞ্চল ভেদে মনে হয় একটা বিজনেস করা না করার একটা প্রবণতা কম বেশি লক্ষ্য করা যায়।
যেমন দেখবেন চিটং এ যদি আপনি আমি জাস্ট সুপারফিশিয়ালি বলছি, চিটং এ যারা মানে জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে কিন্তু লেখাপড়া মানে চাকরি করার চেয়ে আমার মনে হয় বিজনেস করার প্রতি একটু তাদের একটু ঝোঁক বেশি। হোয়ারাস বরিশাল যদি আপনি দেখেন, ফ্রম হোয়ার আই কেম, অলমোস্ট অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, সব সিবলিং গুলোই দেখা যায় সবাই বিসিএস চাকরি করবো, সবাই চাকরি করবো। বিজনেস মানে তারা বুঝলেও করবে না, বিজনেসের দিকে তারা যেতে চায় না। তো এরকম লোকালও কিছু মানে আমার মনে হয় কিছু কালচারও আমাদের সমাজে আছে, সেটাও আমার মনে হয় একটা একটা বাধা। চাইলেও একজন মানে সে এনকারেজ ফিল করে না। আর উইমেন এন্টারপ্রেনার ব্যাপারটা, যেটা এখানে আমাদের দুইজন সম্মানিত এবং তরুণ উদ্যোক্তা আছেন উইমেন এন্টারপ্রেনার, সেটা তো আপনি জানেন যে আমাদের সমাজে উইমেনদের বিজনেসে আসাটা এটা কি পরিমাণ যে চ্যালেঞ্জিং, সর্বক্ষেত্রে ওনারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, এটাও ফ্রম আওয়ার কালচার। সুতরাং আমার কাছে মনে হয় যে এই টোটাল বিষয়গুলি নিয়ে আমাদের এই যে হায়ার এডুকেশন লেভেলে আরো যদি কোর্স অফার করা যায় এবং এগুলো যদি ক্লিয়ার করা যায় তাদের কাছে যারা এখানে পড়বে, তাহলে হয়তো তাদের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আনা সম্ভব এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা উন্নয়নে এটা সহায়তা করতে পারে। জি জি, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনা করার জন্য। আশা করি আমাদের যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তা আছে তারাও আমাদের এখানে আসবে এবং মানুষের মধ্যে একটা ব্যাপক কর্মসংস্থানের জন্য তারা অবদান রাখবে বলে বিশ্বাস করি। তো এখন আর আমি কিছু বলবো না। তো আমাদের মাঝে আমাদের যেটা মধ্যমণি আমাদের প্রফেসর ডক্টর আতিউর রহমান স্যার আমাদের রয়েছেন। আমি যেটা বলবো স্যারকে একটু বলার আগে, যে আসলে স্যার সবসময় আমরা দেখেছি যে উনি একজন কৃষকের ছেলে এবং উনি যে কৃষকদের বিষয়ে উনার উনি যখন গভর্নর ছিলেন অনেক ধরনের খুব পজিটিভ স্টেপ নিয়েছে, যেটা আমাদের কৃষি সেক্টরও এটা ইমপ্যাক্ট করেছে। এবং আমরা দেখেছি যে আমি কি আমাদের বলার আগে আরেকটা পয়েন্ট একটু ইনিশিয়েট করব, আরেকটা পয়েন্ট একটু আমি বলতে চাই স্যার বলার আগে। আচ্ছা ঠিক আছে, বল। ঠিক আছে, আমি তাহলে আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই। যেমন বর্তমানে যে মানে আইসিটি এরা যে চলছে, আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এরা, এখানে কিন্তু একটা আশার দিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়াং এন্ড এডুকেটেড যে জেনারেশন আছে এবং হিউজ 1/3 পিপল আর ইয়ুথ, যে এই যে হিউজ পিপল আছে এরা কিন্তু প্রত্যেকেই আইসিটি বায়াসড, মেন্টালি ফিজিক্যাল, তারা কিন্তু আইসিটি পছন্দ করে এবং তাদেরকে যদি এই আইসিটি রিলেটেড বিজনেস সেইটা করার জন্য তাদেরকে যদি, যে কথা আমাদের ম্যাডাম বললেন এখানে এন্টারপ্রেনার, যদি সেই ক্যাপিটাল সাপ্লাই দেওয়া যায়, যদি সে মার্কেটিং নলেজ সাপ্লাই দেওয়া যায়, সে বিজনেস মানে সাপোর্ট দেওয়া যায়, তাহলে মনে হয় তিন ধরনের সাপোর্ট, স্টিমুলেটরি, সাপোর্টিং এন্ড সাস্টেইনিং, তিন ধরনের সাপোর্টে যদি দেওয়া যায়, বিশেষ করে আইসিটি বেসড যে এন্টারপ্রেনার আছে, তাহলে তরুণ উদ্যোক্তা বা তরুণ গ্রাজুয়েট যাদের কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে যারা এক ধরনের নেতিবাচক বা এক ধরনের মানে উইলিং না, সেই উইলিংনেসটা কিন্তু তাদের কিন্তু আইসিটি বিজনেসে কিন্তু তাদের আবার উইলিংনেসটা আছে বর্তমানে। কিন্তু আমার মনে হয় কোনো না কোনো ভাবে তারা সেই সাপোর্টটা পাচ্ছে না, বিধায় তারা হয়তো ওই দিকেও যে খুব বেশি যাচ্ছে তা বলা যাবে না। নিশ্চয়ই আতিউর রহমান স্যার আরো ভালো বলতে পারবেন। জি 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 স্যার, জি থ্যাংক ইউ স্যার। সো আমি আতিউর রহমান স্যারকে আসলে অনুরোধ করব, আমি একটা বিষয়ে সব অবজার্ভ করছি স্যারকে, যে উনি কৃষকের প্রতি, দেশের ডিজিটাল ব্যবস্থার প্রতি, উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি, ভাষা আন্দোলনের প্রতি, এই যে এবং সাহিত্যের প্রতি এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা উনি একজন অর্থনীতিবিদ হিসেবে চিন্তা করেন, এটা আমি নিজেও মাঝে মধ্যে খুব অবাক হই। তো যাই হোক, এখন আসলে স্যারকে আর কিছু বলেন না। স্যার আপনি তরুণ উদ্যোক্তাদের আসলে নিয়ে আজকে কিছু বলবেন আশা করি। জি ধন্যবাদ। ধন্যবাদ মুকুল। এখানে আমার পরিচিত ডক্টর নজরুল উপস্থিত আছেন। আমি আমার এক সময়ের সহকর্মীও বলা যায়, আমি তার সাথে কাজ করেছি, কিছু ক্লাস নিয়েছি তার বিশ্ববিদ্যালয়ে। আর দুজন তরুণ উদ্যোক্তা একটু আগে কথা বলল, আরো ফেসবুকে নিশ্চয়ই হাজার হাজার উদ্যোক্তা বা সম্ভাব্য উদ্যোক্তা যুক্ত আছে, তাদের সবাইকে আমার শুভেচ্ছা। আমি শুরুতেই একটি কথা বলতে চাই, আমরা একটা খুবই অস্বাভাবিক একটা সময়ে আজকের এই আলোচনা করছি। এমন দিনে আমরা আলোচনা করছি, গতকাল একটা বড় ঝড় বয়ে গেছে আমাদের উপকূলে, আমাদের পাশের অঞ্চল পশ্চিম বাংলায় বড় রকমের ক্ষতি হয়ে গেছে।
আমাদের দেশেও কয়েকজন মৃত্যুবরণ করেছেন। আমি তাদের বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং এই সংকটে, করোনা সংকটের মাঝে আরেকটি ঘূর্ণিঝড়ের সংকট এসে যুক্ত হওয়ায় আমাদের জীবন অনেক বেশি আরো বিপন্ন হয়ে গেছে। তো এরকম একটি সময়ে এই আলোচনাটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ ধরে যে আলাপটা শুনলাম, এই আলাপের মধ্য দিয়ে আমরা যে জিনিসটা জানতে পারলাম, শুরুতে তন্নি চমৎকার একটা প্রসঙ্গ এনেছে। আমি সেটা পরবর্তীকালে অন্যান্য বক্তারাও কথা বলেছেন, সেটা হলো মাইন্ডসেট। উন্নয়ন শেষ পর্যন্ত মনের পরিবর্তন, এটি হলো উন্নয়নের একটা সংজ্ঞা যদি বলি, মনের পরিবর্তন, মাইন্ডসেট পরিবর্তন যেটা, সেটাই সত্যিকার উন্নয়ন। ফিজিক্যাল এবং হিউম্যান ক্যাপিটাল অবশ্যই দরকার উন্নয়নের জন্য, কিন্তু সবচেয়ে বেশি দরকার মনটাকে আমরা বদলাতে পারছি কিনা, আমরা হতাশা থেকে আশায় যেতে পারছি কিনা, আমরা পরিবর্তনের দিকে যেতে পারছি কিনা। এই যে 2008 সালের কথা মুকুল বলল, 2008 সালে আমরা যখন নির্বাচনী ইশতেহার মাননীয় প্রধানমন্ত্রীকে, আজকের প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে তৈরি করছিলাম, আমরা শিরোনামটা দিয়েছিলাম দিন বদলের সনদ। আমি অবশ্য দিন বদলের অঙ্গীকারের বেশি করতে চেয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে না, দিন বদলের সনদ খুব ভালো হবে, কারণ আমরা তাহলে একটা সমাজের সাথে কন্ট্রাক্ট স্থাপন করব। এবং আমি মনে করেছি এটা আমরা মনে করেছি খুব ভালো একটা জিনিস। এবং তিনি যে কমিটমেন্টটা করেছিলেন, সমাজের সাথে যে কমিটমেন্টটা করেছিলেন সেই নির্বাচনী ইশতেহারের মাধ্যমে, যে দিন বদল করবেন, দিন বদলেছে, বাংলাদেশের দিন বদলে গেছে। এই গত 10-12 বছরে বাংলাদেশের যে পরিবর্তন, সেটা একেবারে এক কথা ইংরেজিতে যদি বলি, সেটা মাইন্ড বগলিং। আমরা কল্পনাও করতে পারিনি যে এত দ্রুত এত সব পরিবর্তন বাংলাদেশে আসবে, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে এসেছে। কিন্তু সবচেয়ে বেশি এসেছে সেটা হলো ডিজিটাল বাংলাদেশের কথা যেটা বলছি আমরা, সেই জায়গাটাতে বাংলাদেশ সত্যি সত্যি ডিজিটাল হয়ে গেছে। এবং আজকের এই যে তরুণ উদ্যোক্তারা এখন যে এতটা গুরুত্ব সহকারে কাজ করছে, তার একটা বড় কারণ এই ডিজিটাল টেকনোলজিতে তারা ঢুকে গেছে। এবং ডিজিটাল টেকনোলজির কারণে আজকে বাংলাদেশের বড় ধরনের পরিবর্তন এসেছে। এবং এই মুহূর্তে যে আমরা করোনার মধ্য দিয়ে যাচ্ছি, কোভিড-19 যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সংকটে আমরা অনেকের চেয়ে অনেক ভালো রেসপন্ড করতে পারছি আমাদের এই টেকনোলজির কারণে। আমরা যে সকলেই যে ডিজিটাল টেকনোলজির মধ্যে ঢুকে গেছি, সেইটার কারণে কিন্তু আমরা অনেক ভালো রেসপন্স করতে পারছি। এমনকি আমরা যে সব জায়গায় কখনো টেকনোলজি ব্যবহার করব বলে আমরা মনেও করিনি, আজকে সেই জায়গায় টেকনোলজি আমরা ব্যবহার করেছি। মুকুল বলেছে যে আমি সাহিত্য চর্চাও করি। আমি রবীন্দ্রনাথকে খুব একজন বড় ইকোনমিস্ট মনে করি। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন যে ভ্যারান্ডার তেল দিয়ে তো আমরা সবসময় কুপি জ্বালাই, তাই না, আমরা বাতি জ্বালাতাম ওই সময়টা। তো কিন্তু সেখানেই কি বসে থাকবো? তিনি তখন উত্তর দিচ্ছেন যে না, আমরা বিজলি বাতি চাই। এবং পরক্ষণে তিনি বলছেন যে সবার জন্য বিজলি বাতি চাই, বিজলি বাতি এলেই চলবে না, এটা যেন সবার জন্য আসে। এই যে অন্তর্ভুক্তি, এই যে সবার জন্য ভাবা, এটি হলো সবচেয়ে বড় পরিবর্তনের সবচেয়ে বড় ভিত্তি। এবং আমরাও ডিজিটাল হতে চাই। এবং এটা শুধুমাত্র আমরা কয়েকজন না, আমরা যারা শহরে অনেকটা সুবিধের মধ্যে আছি, শুধু এটা আমাদের জন্য না, এই ডিজিটাল টেকনোলজি সবার জন্য। এটা রবীন্দ্রনাথের কথাই বলছি যে সবার জন্য চাই, খালি আমরা কয়েকজনের জন্য হলে হবে না, সবার জন্য চাই। এবং তাই হয়েছে। আজকে বাংলাদেশের গ্রাম বাংলায় এমন ভাবে ডিজিটাল টেকনোলজি ঢুকে গেছে, যেটা আমার মনে হয় যে পৃথিবীতে আর কোথাও এরকম আমরা দেখতে পাচ্ছি না। এবং এমনকি গ্রামের একেবারে লেখাপড়া তেমন জানেন না, তারাও কিন্তু ডিজিটাল টেকনোলজি ব্যবহার করছেন। এবং সেই অর্থে আমি বলবো যে
সেই অর্থে বাংলাদেশের একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে এই যে ডিজিটাল টেকনোলজির প্রসার এতটা গ্রামে চলে যাওয়াতে। তবে এখনো আমাদের চ্যালেঞ্জ আছে আমাদের সামনে, সেটা হলো যে গ্রামে ইন্টারনেট এখনো অত সুলভ নয় এবং এই ইন্টারনেটের খরচও কম না। এই সাধারণ ছেলে মেয়েদের বা যারা সবাই ইন্টারনেট ব্যবহার করে, যারা ব্যবসাতে এখন ব্যবহার করছে, তাদের কিন্তু ইন্টারনেট সব জায়গায় ভালো পাওয়া যায় না, মাঝে মাঝেই লাইন চলে যাচ্ছে। ইন্টারনেট, এই যে আমরা কথা বলছি, এখানেও মাঝে মাঝে দেখছি ডিসরাপশন হচ্ছে, কারণ আমরা সবাই ব্যবহার করছি, এই জন্য একটা বড় কারণ হতে পারে। আমরা সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছেন গ্রাম পর্যন্ত, একেবারে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার হাইওয়ে, যেটা আইসিটি হাইওয়ে স্থাপন করবার সরকার প্রকল্প নিয়েছেন এবং প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে তারা আইসিটি যে অবকাঠামো হাইওয়ে এটা নিয়ে যাবার চেষ্টা করছেন, কিন্তু মানুষ তার চেয়েও দ্রুত এগুচ্ছে। ওইসব জিনিস আসার আগেই মানুষের প্রত্যেকের হাতে টেলিফোন চলে গেছে, মোবাইল ফোন চলে গেছে, স্মার্টফোনও এখন অনেকের হাতে। আমাদের এখন আসলে চেষ্টা করা উচিত যে যত দ্রুত আরো এই মোবাইল হাইওয়ে, আমরা 4 লেন হাইওয়ে করছি, তার চেয়েও বেশি দরকার আমাদের শক্ত আইসিটি হাইওয়ে। এখন একেবারে হাইওয়ে নিয়ে চলে যাওয়া উচিত গ্রামে পর্যন্ত। গ্রামে এখন চেষ্টা হচ্ছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে, সেই সব জায়গাতে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তাদের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং হচ্ছে। গ্রামেও এখন পরিবর্তন আসছে। কিন্তু আমি একটা গল্প বলি, কদিন আগে আমি ফেব্রুয়ারি মাসে আমার গ্রামে গিয়েছিলাম। এই গ্রামে গিয়ে আমি আমাদের এলাকাতে, আমি যে ইউনিয়নের থেকে এসেছি, আপনারা অনেকেই জানেন, একেবারে সাধারণ একটা জায়গা থেকে এসেছি, আমি এক সাধারণ মানুষ। আমি যখন এসেছি তখন আমাদের পুরো গ্রামে কোনো একজন গ্র্যাজুয়েট ছিল না, এরকম একটা গ্রাম থেকে আমি এসেছি। একটা স্কুল ছিল না। তো সেই গ্রামে গিয়ে দেখি এখন সেই পুরো ইউনিয়নে প্রায় 1 ডজনেরও বেশি হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আরো অনেক আছে, এবং তাদের যে কিন্ডার গার্ডেন আছে, এবং তাদের হেডমাস্টাররা এসে যখন রাত্রে আমার সাথে আলাপ করছিল, প্রায় 12 জন হেডমাস্টার, তাদের প্রধান দাবি কি ছিল শুনে অবাক হবেন। তারা বলছেন যে স্যার, একটা সময় ছিল আমরা বিল্ডিং চাইতাম, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কম্পিউটার ল্যাব করে দিতে বললাম, কিন্তু এখন আমাদের জন্য সবচেয়ে বড় দাবি হলো আমরা যেন নিরবিচ্ছিন্ন ওয়াইফাই পাই আমাদের এখানে। আমি বললাম যে কি বলেন তোমরা? আমি বললাম হ্যাঁ, আমাদের ওয়াইফাই দরকার, কারণ আমরা ডাউনলোড করতে পারি না, অনেক ডিজিটাল কন্টেন্ট আছে, আমাদের ছেলে মেয়েদের পড়াতে চাই, আমরা অ্যাপস ব্যবহার করতে চাই, অনেক সময় নিয়মিত ওয়াইফাই পাই না বলে আমাদের সমস্যা হয়। স্যার, আমাদের এখানে যেন নিয়মিত ওয়াইফাই পাই আমাদের স্কুলগুলোতে, সেটা ব্যবস্থা করেন। ক্যান ইউ ইমাজিন যে মানুষের মনের কি পরিবর্তন ঘটে গেছে? পরের দিন প্রায় যেখানে আমরা কয়েকজন মাত্র ছিলাম, লেখাপড়া করতে গিয়েছিলাম, সেই গ্রামে 4-5 ছেলে মেয়ে উপস্থিত, তারা এসছে একসাথে কথা শুনবে, আমার কথা শুনবে। আমার এই যে গ্রামে গঞ্জে যে পরিবর্তনটা এসছে, ডিমান্ড ফর এডুকেশনের যে পরিবর্তনটা হয়েছে, যে ছেলে মেয়েরা গ্রামে এখন যে স্মার্টলি, বিশেষ করে মেয়েরা, তাদের সাথে যদি কথা বলা যায়, তাদের দিকে তাকালে বোঝা যায় যে তাদের ব্যক্তিত্বের কি পরিবর্তন আসছে, তাদের স্বপ্নের কি পরিবর্তন আসছে। এইটাই আমাদের জন্য সবচেয়ে বড়, আমি বলবো যে সম্পদ। এবং একেবারে সাধারণ ঘরের, এমনকি রিক্সাওয়ালার স্ত্রীকে যদি গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আপনার মেয়ে তো এখন ম্যাট্রিক পাস করেছে, তাকে কি বিয়ে দিবেন না? তো রিক্সাওয়ালার মেয়ে বলবে আগে বিয়েটা তো পাস করুক, তারপরে চিন্তা করব। এই যে লেখাপড়ার প্রতি যে সাধারণ মানুষের যে আগ্রহ, যে চিন্তা, এবং তার জন্য তারা অর্থ খরচ করতেও রাজি আছে, এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের জন্য বড় সম্পদ, এবং এই আগ্রহটাকে বজায় রাখতে হবে এবং ছেলে মেয়েদেরকে আমাদের লেখাপড়ায়, উন্নত মানের লেখাপড়া, এবং একেবারে ছোট থেকে আমাদের লেখাপড়া 100% আমাদের লেখাপড়া, শুধু তাই নয়, যে লেখাপড়া, যে কথা তন্নি বললো, এমন ভাবে আমাদের লেখাপড়া করতে হবে যে ছোটবেলা থেকে তারা কিছু একটা করবে, তারা লেগে থাকবে, তারা, এবং উদ্যোক্তা হবার কিন্তু বড় একটা কোয়ালিটি লেগে থাকা।
উদ্যোক্তারা আমাদের এই সারা পৃথিবীতে প্রায় 98 কোটি উদ্যোক্তা আছে, তার প্রায় 1/4 ফেল করেছে। ফেল করাটা উদ্যোক্তাদের জন্য কিন্তু একটা একটা বৈশিষ্ট্য। ফেল করলে আবার আবার আসবে, আবার ফেল করলে আবার আসবে, এই লেগে থাকাটাই হলো উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় একটা ক্যারেক্টারিস্টিক। সুতরাং তরুণ তোমরা যারা আছো, তোমরা যারা উদ্যোক্তা হতে চাও, তোমরা ভয় পেও না, একবার না পারিলে দেখো বারবার, এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় একটা মেসেজ, আমার যে উদ্যোক্তা হবার একটা সবচেয়ে বড় মেসেজ। এবং যেটা তন্নি বললো যে ছোট ছোট ছেলে মেয়েরা নিজেরা অত্যন্ত এখন ক্রিয়েটিভ, তারা তারা একটা সলিউশন দিতে চায়, তারা ডিজিটাল সলিউশন দিতে চায় নিজেদের মতো করে চিন্তা করে। এবং আমার মনে আছে আমি যখন আইটিতে, এখনো খুব ভালো না, অত ভালো না, তা আমার ছোট মেয়ে তখন স্কুলে পড়ে, আমার ছোট মেয়ে বলে যে বাবা বড়রাও তো শিখতে পারে তাই না? তার মানে আমরাও শিখতে পারি ডিজিটাল টেকনোলজি, আমরা বড়রাও তো শিখতে পারি। আজকে কিছুটা শিখেছি, যেই কারণে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। কিন্তু আমার মেয়ে এখনো সুযোগ পেলে, এখন মেয়ে বড় হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে বা আরো পড়বে, আর থেকে গেলে আমি দৌড়ে যাই মার কাছে গিয়ে, মা এটা তো পারি না, এটা কি হবে, একটু বিরক্ত হয়ে বলে যে এটা তো খুব সহজ বাবা, এটা তুমি পারো না। হ্যাঁ, আমরা শিখছি তোমাদের কাছ থেকে। তো আমার মনে হয় যে আমাদের সন্তানদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা অনেক শিখছি, এবং পুরো সমাজটা, বাংলাদেশের সমাজটা এনভায়রনমেন্টালি এমন ভাবে এগিয়ে যাচ্ছে যে এন্টারপ্রেনার তৈরি করবার একটা আগ্রহ তৈরি হচ্ছে। এখন দরকার, যেটা নজরুল বলল, তারপরে সাবিলা বলল, যে এখন দরকার আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রগুলোকে এটা একটা ধাত্রীর কাজ করতে হবে। সে ধাত্রীটা কি? সেটা হলো আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা যাদেরকে পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়কে, তারা সবাইকে চাকরির জন্য প্রস্তুত না করে তারাও যেন উদ্যোক্তা হতে পারে, সেই সুযোগ আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন ল্যাব থাকতে হবে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সেন্টার থাকতে হবে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের স্টার্ট আপ ক্যাপিটাল দেবার মতো অর্থ আমাদের আলাদা করে আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। বাজেটে, এই সামনে বাজেট আসছে, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এরকম বাজেট থাকে, স্টার্ট আপ ক্যাপিটাল থাকে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য, সেজন্য R&D ফান্ড, আমাদের বিনিয়োগ বাজেটে একটা বড় অঙ্কের R&D ফান্ড বিশ্ববিদ্যালয়গুলোকে যেন দেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয়ে না দিতে পারলেও অন্তত একটা কেন্দ্র যেন থাকে, সেই কেন্দ্রে, এটা ইউজিসির আন্ডারে থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে, সেখানে এই ফান্ডগুলো থাকবে। আমাদের উদ্যোক্তা যারা, আমাদের ছেলেমেয়েরা উদ্যোক্তা হতে চায়, তাদের শুরুতে যে ক্যাপিটালটা লাগবে, সেই ক্যাপিটালের যেন একটা ওইখান থেকে পাওয়া যায়। আইসিটি ডিভিশন গত বছর বাজেটে 100 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটে আইসিটির জন্য তারা কাজ করছে, এবং আমি মনে করি যে চমৎকার সব আইসিটি বেসড স্টার্ট আপ বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং এটা খুবই ভালো লক্ষণ যে আইসিটি বেসড স্টার্ট আপ গুলো খুব কাজ করছে। আমি কদিন আগে, এই সপ্তাহখানেক আগে, কৃষি মন্ত্রণালয়ের একটা সভাতে, এই অনলাইন সভায় ছিলাম। তো আইসিটি প্রতিমন্ত্রী পলক এমন চমৎকার ভাবে বলল যে স্যার, আমরা কিন্তু অনেকগুলো স্টার্ট আপ তৈরি করতে পেরেছি। যেমন আপনি যদি, আমরা আলাপ করছিলাম কৃষি পণ্য কি করে পরিবহন করা যায়, আমি বললাম যে কদিন পরেই তো আমাদের লিচু বাজারে আসবে, আমাদের আম বাজারে আসবে, এবং অন্যান্য সবজিও তো বাজারে আসছে, এগুলো আমাদের শহরে খুব ডিমান্ড, কিন্তু লিঙ্ক করতে পারছে না, গ্রামের কৃষকরা 2 টাকাও পাচ্ছে না, আর এখানে আমরা 20 টাকা দিতেও রাজি আছি, অথচ এটা লিঙ্ক করতে পারছি না। এটার জন্য তো আমাদের আইসিটি টেকনোলজি কাজ করতে পারে। পলক বলল যে স্যার, আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। যেমন আমাদের এখন অনেকগুলো স্টার্ট আপ হয়েছে যে ট্রাক যদি আপনি ভাড়া করতে চান, ছোট ছোট ভ্যান যদি ভাড়া করতে চান, আপনি অ্যাপ আছে, আমার মনে হয় যে সাবিলা আরো ভালো বলতে পারবে, এরকম অনেক অ্যাপ আছে। ট্রাক লাগবে কি, এরকম অ্যাপ আছে না এখন? এরকম প্রচুর 5-6টা পরিবহন অ্যাপ আছে, যেই অ্যাপে ঢুকে আপনারা যাদের পরিবহন দরকার তারা এটা করতে পারেন। একই সঙ্গে পলক বলল যে স্যার, আমরা একটা ন্যাশনাল একটা অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম ইমিডিয়েটলি চালু করতে যাচ্ছি,
যেখানে এই যে পণ্যগুলো, এই মনে করেন বাংলাদেশে আম, এই আম যদি কোনো কেউ কিনতে চায়, সেই অ্যাপে ন্যাশনাল প্ল্যাটফর্মে ঢুকে সে অর্ডার দিতে পারবে, বাসায় এসে সেটা আম দিয়ে দিবে। কৃষক বা উদ্যোক্তা, প্রশাসন, ডিজিটাল ফ্রেমওয়ার্ক, প্ল্যাটফর্ম, এই সবগুলো মিলে একটা ন্যাশনাল অ্যাপস তারা তৈরি করবার চেষ্টা করছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি চালু করবে। কালকেই আমরা দেখলাম যে রাজশাহীর ডিসি হামিদুল হক বলছে যে আমরা ঢাকা শহরে আম পাঠাবো, তার প্রতি কেজি আমের পরিবহন খরচ লাগবে মাত্র 1 টাকা 30 পয়সা। এমনকি আমরা দরকার হলে পরিবহন ট্রেন চালু করে দেব, আমরা বিআরটিসির পরিবহন দেব। এবং এইভাবে আমাদের প্রশাসনও, তোমরা শুনে অবাক হবে যে আমাদের ছেলে মেয়েরাই তো এখন ইওনো, এখন এসি ল্যান্ড কিংবা কমিশন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখন ডিসি, এই ছাত্রছাত্রীরা আমার, তারা যে কি ডিজিটাল, তারা কতটা ডিজিটাল তোমরা কল্পনাও করতে পারবে না। এবং তারা এই কাজগুলো করছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে এই কাজগুলো করছে। আমাদের ই কমার্স ফ্যাসিলিটিস এখন অনেক বেড়েছে। আমাদের তরুণ উদ্যোক্তারা আজকাল অনেক করেছে। এই যে পাঠাও, এটা কিন্তু আমাদের ছেলে মেয়েরই তৈরি, সহজ আমাদের ছেলে মেয়েরা তৈরি করছে, এমনকি ইউটিউব আমাদের ছেলে মেয়েরা তৈরি করছে। সুতরাং এটা একটা দারুণ দেশ। আমি বলবো যে এই দেশের আমাদের উদ্যোক্তারা, বিশেষ করে আইসিটি উদ্যোক্তারা বড় কাজ করছে। কিন্তু শুধু আইসিটির সফটওয়্যার করলে হবে না, সফটওয়্যারটাকে আমাদের জীবনের সাথে ছড়িয়ে দিতে হবে। এবং এটা কিভাবে আমরা করতে পারি, যেমন মুকুল বলল, আমরা কৃষকদেরকে এটা কাজে লাগতে পারি। সেদিন টেলিভিশনে দেখাচ্ছিল যে একেবারে অনেক দূরের উত্তরবঙ্গের একজন কৃষক বলছে তার সবজির ফলন এত ভালো হয়েছে, তো টেলিভিশন রিপোর্টার বলছে যে আপনার ফলন তো খুব ভালো হচ্ছে, তা আপনি কি চিন্তিত, এটা কি বিক্রি করতে পারবেন? বলে যে কয়েকদিন আগ পর্যন্ত খুব চিন্তিত ছিলাম, এখন আর চিন্তা নেই। আমি কেন চিন্তা নেই? বলে যে কোনো কারণে হোক আমাদের এই ফসল চোখে পড়েছে ঢাকা একটা ই কমার্স প্ল্যাটফর্মে, ওরা আমার পুরো জমির সমস্ত সবজি কিনে নিয়েছে এবং আমি ওদেরকে পৌঁছে দেবো, আমিও দাম পাচ্ছি, আমাদের দেশের শহরের মানুষরাও দাম পাবে। আমার ধারণা যে এবারে আমরা রাজশাহীর আম অনেকটাই ঘরে বসে কিনতে পারবো। ঘরে বসে প্রায়ই দেখি যে আমাদের কাছে অর্ডার দেওয়ার জন্য রিকোয়েস্ট আসে, তাই না? তোমরাও হয়তো জানো, ছোট ছোট উদ্যোক্তারা বলছে যে আপনি কি মুরগি নেবেন, আপনি কই মাছ কিনবেন, আজকে আমরা কই মাছ কিনবো অনলাইনে, তো এরকম অর্ডার আসছে। তো আমার ধারণা যে আমাদের ছেলে মেয়েরা নতুন নতুন স্টার্ট আপ করবে, তারা বলবে যে আপনি কি ল্যাংড়া আম চান নাকি হিমসাগর চান, কখন চান, কত কেজি চান, আমরা সেই আপনার বাড়িতে পৌঁছে দেব। এইরকম করে প্রচুর উদ্যোক্তা এই বাজারে তৈরি হবে। আমাদের দিনাজপুরের লিচু, ঈশ্বরদীর লিচু আমরা ঘরে বসে খাবো এই ই কমার্সের মাধ্যমে, এই তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে, তারা এগুলো করবে। এখন আমাদের চ্যালেঞ্জটা হলো যে ঢাকা শহরে এটা কেন্দ্রীভূত না রেখে আমাদের একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই উদ্যোগটাকে নিয়ে যাওয়া। তোমরা জানো ইউনিয়ন ডিজিটাল সেন্টার হয়ে গেছে এবং সেই সেন্টারে ইকে শপ বলে একটা ডিজিটাল ই কমার্স লাইন খুলে গেছে। আমাদের হাজার হাজার পোস্ট অফিস আছে, আমাদের হাজার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, আমাদের 11,000 এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে, আমাদের 9 লক্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট আছে। তো এগুলো কিন্তু উদ্যোক্তাদের একেবারে কেন্দ্রভূমি। এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, পেমেন্টটা এখন এত সহজ হয়ে গেছে। আমি এর জন্য কৃতিত্ব আমি নিব না, আমার তরুণ উদ্যোক্তারা, আমার বাংলাদেশ ব্যাংকের সহযোগীরা, তারাই সহযোগিতা করেছে। পেমেন্ট সিস্টেমটাকে আমরা একেবারে সহজলভ্য করছি। পৃথিবীর কোনো দেশ দাবি করতে পারবে না যে তার প্রত্যেকটা মানুষ তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসই বলেন, এজেন্ট ব্যাংকিং এর মধ্যে বলেন, তারা পেমেন্টের সুযোগ পাচ্ছে। এমনকি যারা ভিখারি সন্ধ্যাবেলা তারাও টুক 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 করে মোবাইল করে টাকা পাঠাচ্ছে। আমাদের রিক্সাওয়ালারা প্রতিদিন টাকা পাঠাচ্ছে তাদের। সুতরাং এরকম একটি এন্টারপ্রেনিউরাল জাতিতে উদ্যোক্তা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকেই বিক্রি করছে। আমার পরিচিত অনেক আত্মীয় স্বজন আছে, তারা ঈদের আগে এই ছোট ছোট উদ্যোগ নিয়ে তারা শাড়ি বিক্রি করছে। তারা করছে এবছর
আরো অনেক বেশি হচ্ছে যেহেতু সরাসরি যেতে পারছে না। তবে অন্যান্য ক্ষেত্রেও যেমন টেলিমেডিসিন চমৎকার ভাবে দাঁড়িয়ে যাচ্ছে। করোনার সময়ে টেলিমেডিসিন ডাক্তাররা ঘরে বসে প্রেসক্রিপশন দিচ্ছে এবং গ্রামে তৈরি করছে। এবছর অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের, যেহেতু এই যে ঈদের সময় কিংবা পয়লা বৈশাখের সময় আমরা আমাদের পণ্যগুলো ওইভাবে বিক্রি করতে পারলাম না, কারণ মার্কেট আমরা ওপেন করতে পারিনি। কিন্তু তার মধ্যেও আমাদের ই কমার্সের সুযোগে অনেকেই বিক্রি করছে। আমার মনে আছে আমি গভর্নর হিসেবে একবার জামালপুরে পরবর্তীকালে কয়েক হাজার উদ্যোক্তা, তারা যে ঘরে বুটিকের কাজ করে, তারা বলল যে স্যার আমরা এই যে পণ্য তৈরি করছি এগুলো আমরা বিক্রি করব কোথায়? তো আমরা তখন একটা ব্যাংকে বললাম যে আপনি এক কাজ করেন না কেন, ওদের জন্য একটা ই কমার্স ফ্যাসিলিটিস করে দেন না কেন। তারা পরে ব্যাংকের উপরে তারা একটা ফ্যাসিলিটিস করলো, সেখানে ক্যামেরা ট্যামেরা বসে। আজকের মতো তখন অতটা স্মার্টফোন তৈরি হয় না, আমি 11 বছর আগের কথা বলছি। তো তখন তারা ওখানে সুযোগ করে দিল, তারা এই উদ্যোক্তারা এসে সেখান থেকে ছবি তুলে ক্যামেরায় তারা নিউ ইয়র্কে পাঠিয়ে দেয়, নিউ ইয়র্ক থেকে অর্ডার আসে। এইভাবে আমরা ধীরে ধীরে শুরু করছি। এখন তো সময় অনেক আরো এগিয়ে গেছে, এখন আমার লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। আমার গ্রাম আমার দেশ বলে একটা সেজুতি এক উদ্যোক্তা গ্রাম থেকে পণ্য এনে ঢাকা শহরে বিক্রি করছে। এরকম শত শত উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। সেবা XYZ কিংবা পাঠাওয়ার কথা তো আমি বললাম, সহজের কথা বললাম, এরকম অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। আমাদের রাঁধুনি তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের গৃহবধূরা রান্না করছে 50 জন মিলে, আবার এটাকে বিক্রি করার জন্য আরেকজনকে দিচ্ছে। পান্ডা, ফুড পান্ডা, এগুলো তো হচ্ছেই। কত শত উদ্যোক্তা হচ্ছে। এগুলো সম্ভব হয়েছে কারণ আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে আমরা ইনক্লুসিভ করেছিলাম, আমরা ডিজিটাল করেছিলাম। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হবার কারণে এখন পেমেন্ট খুব সহজ হয়ে গেছে আমাদের। এছাড়া ডিজিটাল পেমেন্টের কারণে আইপে ধরনের পেমেন্ট অনেক হয়ে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ই কমার্সের কোনো রুলস ছিল না। আমরা সেই ই কমার্সের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ই কমার্স লাইন করেছি। আমরা সেখানে পেমেন্ট সিস্টেমের মধ্যে তোমার ন্যাশনাল পেমেন্ট সুইচ তৈরি করেছি। আমরা সেই পেমেন্টের মাধ্যমে এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো ইন্টারঅপারেবিলিটি করবার চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের ব্যাংকের এটিএম গুলো ইন্টারঅপারেবল হয়ে গেছে। তো এরকম অসংখ্য সম্ভাবনা তৈরি গেছে। আউটসোর্সিং এর কোনো সুযোগ ছিল না, আমরা আউটসোর্সিং এর ব্যবসা করে দিচ্ছি। আমার এমনও মনে আছে এক সময় যে আমাদের ভার্চুয়াল ক্রেডিট কার্ড তৈরি করতে হয়েছিল, কারণ সবার হাতে ক্রেডিট কার্ড নাই, সবাই পেমেন্ট করতে পারে না। তখন আমরা একটা ব্যাংকে বললাম যে তোমরা একটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড করো, যে সমস্ত ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায় তারা পেমেন্ট করতে পারে না, তারা ভার্চুয়াল ক্রেডিট কার্ড করলো, তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্যরা চলতে পারে। এরকম অসংখ্য উদ্যোগ আমরা তৈরি করেছি, এবং বাংলাদেশের আমি বলবো যে মানুষগুলো খুবই উদ্যোক্তা, তাদেরকে আমরা উৎসাহ দিলে তারা অসাধ্য সাধন করবেন। আমি শেষ পর্যন্ত বলবো যে উদ্যোক্তা তৈরি করবার জন্য আগে থেকে কেউ টাকা নিয়ে বসে থাকবে না। তোমরা যদি কেউ আশা করো যে আমি উদ্যোক্তা হব, সেই জন্য ব্যাংক এগিয়ে আসবে টাকা নিয়ে, এটা কিন্তু সম্ভব না। 100 কোটি টাকা দিয়েছিলাম ঢাকা চেম্বার অফ কমার্সকে উদ্যোক্তা তৈরি করবার জন্য, তারা কিন্তু খুব বেশি দূর এগুতে পারে নাই, কারণ উদ্যোক্তা নিজে থেকেই তৈরি হতে হয়। প্রথমে নিজের বাবা মা কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নিতে হয়, অথবা বন্ধু বান্ধব 3-4 জনের মিলে সামান্য টাকা তোমরা তৈরি করো, করে তারপরে শুরু করো। যারা চাকরি করো, ফুল টাইম চাকরি করো, আমি মনে করি তাদের উদ্যোক্তা হবার একটা বড় সুযোগ আছে। ওখান থেকে কিছু সেভিংস করে আলাদা কিছু পয়সা তৈরি করো, আর ফুল টাইম চাকরি করতে গিয়ে তোমরা কিন্তু তোমাদের মধ্যে একটা ইনস্টিংক্ট তৈরি হবে। যারা ফুল টাইম চাকরি করছো, ইনস্টিংক্টটা কি, কোনটা চলবে কোনটা চলবে না, কিভাবে হিসাব রাখতে হয়, কিভাবে অডিট করতে হয়, কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, এই কনফিডেন্স লেভেলটা তোমার বেড়ে যাবে। সেই ইনস্টিংক্টটাই সবচেয়ে তোমার বড় কাজ। আরেকটা জিনিস তুমি শিখবে যে থেকে থেকে শিখবে, তুমি সেই জন্য লেগে থাকার অভ্যাসটা করবে। বিশেষ করে কর্পোরেটে যারা কাজ করো, যেমন গ্রামীণ ফোন, রবিতে কাজ করো, তোমাদের একদম হাড্ডি গুড্ডি কেড়ে নেয় তারা, এত পরিশ্রম করায়। কিন্তু এটা, এবং তারা যদি উদ্যোক্তা হতে চাও, তারা কিন্তু ভালো উদ্যোক্তা হবে। পরবর্তীকালে তুমি আরো অনেক হার্ড ওয়ার্কিং হবে, উদ্যোক্তা হবে। সোশ্যাল উদ্যোক্তাও প্রচুর হচ্ছে। এই যে কিশোর, আমার সাথে দেখা হয়েছিল
তোমার লিমাতে আমি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বেস্ট ব্যাংক সেন্ট্রাল ব্যাংক গভর্নর পুরস্কার পেলাম, লিমা তার বাংলাদেশের পতাকা, লিমাতে তখন কিশোর তার বাংলাদেশের পতাকা নিয়ে এসে, আমি যখন পুরস্কারটা নিচ্ছি আমার পাশে এসে বাংলাদেশের পতাকা নিয়ে কিশোর দাঁড়ালো। সেই কিশোর কিন্তু এই যে 1 টাকার খাবার দিচ্ছে তার এনজিওর মাধ্যমে। হ্যাঁ, তো এই যে বিদ্যানন্দের মাধ্যমে, ফাউন্ডেশনের মাধ্যমে এখন আজকে করোনাতে তারা কি বিরাট ভূমিকা রাখছে। এরকম অসংখ্য তরুণ আছে যারা মাঠে কাজ করছে, সামাজিক উদ্যোক্তা, সমাজের জন্য কাজ করছে, মানুষকে বিপদের দিনে দাঁড়াচ্ছে। তো বাংলাদেশের আমি সেটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোক্তা তৈরি করবার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের নাম করে। তবে উদ্যোক্তা যারা তোমরা তৈরি হতে চাও, তোমাদের সময় লাগবে, একদম অস্থির হয়েও না, ধীরে ধীরে ছোট 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 করে এগিয়ে যাবে এবং আগামী দিনে তোমরা নিশ্চয়ই এগিয়ে যাবে। তবে আমাদের যেটা নজরুল বলল যে সমাজও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, স্টিগমা থাকলে চলবে না। যে ছেলেটি আমার চাকরি করছে আর যে ছেলেটি ছোটখাটো ব্যবসা করছে, দুটোকেই আমরা উৎসাহ দেব, কিন্তু যে ব্যবসা করছে বা চেষ্টা করছে তাকে আমরা বেশি উদ্যোক্তা দেবো, কারণ তার মধ্যে একটা বিল গেটস হবার সম্ভাবনা আছে। সুতরাং আমরা তাকে বেশি করে উৎসাহ দিব যে তুমি একটা উদ্যোক্তা হতে পারবে, তুমি আলিবাবা তৈরি করতে পারবে তুমি যদি চেষ্টা করো। সুতরাং আমার মনে হয় যে সেই ভরসাটাই বড় কথা। রবীন্দ্রনাথ দিয়ে শেষ করি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে সব দেশেই গরিব আছে, কিন্তু সব দেশকে আমরা গরিব দেশ বলি না, সেই দেশটাকে গরিব দেশ বলি যে দেশে গরিব মানুষ ধনী হবার ভরসা রাখে না। এই ভরসাটাই বড় সম্পদ, অর্থ নয়। সুতরাং আসো আমরা ভরসার পরিবেশ তৈরি করি। এবং অনেক প্রশ্ন আসছে আমি জানি, মুকুল আমাকে মাঝে মাঝে প্রশ্নগুলো মনে করি, আমি পড়তে পারছিলাম না, মনে করিয়ে দিলে আমি সেগুলোর উত্তর দিব। আমার মনে হয় যে আজকের করোনার দিনে, করোনা কালে এবারের যে বাজেট আসবে সেই বাজেটে আমি আশা করব যে উদ্যোক্তাদের জন্য যেন বড় তহবিল থাকে, R&D ফান্ডে যেন বড় তহবিল থাকে। স্টার্ট আপ 100 গত বছর দিয়েছে, এবছর আমরা 1000 কোটি টাকা চাই স্টার্ট আপ ক্যাপিটালের জন্য, এবং সেটা আইসিটি শুধু নয়, সেটা কৃষিতে হবে, সেটা অন্যান্য সব জায়গাতে হবে। এরকম একটা বড় ফান্ড আমরা R&D ফান্ডের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটাকে ভাগ করে দেব, তারা তৈরি করবে নতুন উদ্যোক্তা। এই কথা বলি এখন শেষ করছি। মুকুল। জি স্যার, ধন্যবাদ স্যার আপনার অসংখ্য ইন্সপিরেশন তরুণ উদ্যোক্তার জন্য কথা বলার জন্য। অনেক কিছু কোশ্চেন আসছে, তো ফার্স্টে স্যার আমি একটি কোশ্চেন নিতে চাই। সো হচ্ছে একজন কোশ্চেন করেছেন মাইশা, যে স্যার আপনি ভবিষ্যতে প্রেসিডেন্ট হলে কোন তিনটি কাজকে বেশি গুরুত্ব দিবেন? প্রথম কথা, আমি প্রেসিডেন্ট হব না। দ্বিতীয় কথা হলো যে আমি প্রেসিডেন্ট হই বা না হই, তারপরেও আমি এই কথা উত্তরগুলো দিতে পারি। যিনি প্রেসিডেন্ট হন না কেন তার জন্য আমি অ্যাডভাইজার মানে কিছু পরামর্শ দিতে পারি। আমার কাছে প্রথম কাজ যেটা হবে, গুরুত্বটা সবচেয়ে বড় গুরুত্ব দিতে হবে, ইনভেস্ট ইন এডুকেশন। শিক্ষা খাতে বিনিয়োগ করুন। আপনার রাস্তাঘাট করি ভালো কথা, বিল্ডিং করি ভালো কথা, কিন্তু 15-20 বছর পরে এই বিল্ডিং গুলো কিন্তু মানে ডেপ্রিসিয়েটেড হয়ে যাবে। নজরুল বুঝতে পারছো আমি কি বলছি? এগুলোর আর কোনো মূল্য থাকে না, ডেপ্রিসিয়েশন হয়ে যায়। কিন্তু শিক্ষা ক্ষেত্রে যদি বড় বিনিয়োগ করি আমি, সেই শিক্ষার বিনিয়োগের ফলে যে উদ্যোক্তা তৈরি হয়, সেই উদ্যোক্তা এবং সেই যে ভালো মানুষ, এই ভালো মানুষেরাই দেশটাকে আরো শত শত বছরের জন্য এগিয়ে নিয়ে যাবে। সুতরাং নাম্বার 1, ইনভেস্ট ইন এডুকেশন। আজকে শিক্ষা খাতে আমাদের বাজেট এখনো 2 থেকে 2.5% মতো জিডিপির, এটা আমরা 6% নিয়ে যেতে চাই। সুতরাং এবারের বাজেটে আমরা প্রস্তাব করব যে যেন শিক্ষা খাতে বাজেট। দ্বিতীয়ত, ইনভেস্ট ইন হেলথ। এই বছরের বাজেটটা হওয়া উচিত আসলে বেঁচে থাকার বাজেট। এবারের বাজেট এটা হওয়া উচিত হেলথ বাজেট, কারণ আমাদের হেলথের অবস্থা খুবই খারাপ। আমি মনে করি যে আমরা জিডিপির 1%-এরও নিচে আমরা হেলথে এক্সপেন্ডিচার করি। এটা আমাদের অন্তত 4% নিয়ে যেতে হবে। এই বছর অন্তত 2% নিয়ে যাই না কেন,
এইভাবে এগিয়ে যে, কারণ আমাদের স্বাস্থ্য খাতে আমাদের গ্রামে গঞ্জে প্রাইমারি স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে, কিন্তু আমরা একটা উপজেলা লেভেলে বা জেলা লেভেলে কিন্তু ভালো একটা হসপিটাল নাই, পাবলিক হসপিটাল নাই। সুতরাং সেখানে আমাদের আইসোলেশনে নিয়ে যাওয়া, ভেন্টিলেশন দেওয়া কিংবা কোনো একটা বড় অপারেশন করা, এগুলোর কোনো সুযোগ নাই। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে অন্তত একটা ভালো হসপিটাল থাকা উচিত বলে আমরা মনে করি। আর আমাদের অসংখ্য ছেলে মেয়েদেরকে টেকনোলজিস্ট, এখানে নার্স, ডাক্তার, তাদেরকে আমরা আরো বেশি বেশি করে বিনিয়োগ করব। কমিউনিটি হসপিটাল যেটা গ্রামের মধ্যে আছে সেগুলো একটা আধুনিক হসপিটালের রূপ দিব। এই জন্য দ্বিতীয় কাজ হবে আমার স্বাস্থ্যে বিনিয়োগ করা। স্বাস্থ্য দেখো, আমাদের আউট অফ পকেট এখনো 70% মতো খরচ আমরা পকেট থেকে করি আমাদের স্বাস্থ্যের জন্য। সুতরাং আমাদের ইউনিভার্সাল একটা হেলথ কেয়ার সিস্টেম দাঁড় করাতে হবে, যেটা সবাই এই 2041 সালে সবাই সেই হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে চলে আসবে। এটা হবে ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেমের দিকে যেতে হবে, এটা দ্বিতীয়। তৃতীয় হলো যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিংবা যে উদ্যোক্তাদের জন্য তহবিল তৈরি করতে হবে। যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা এক পা এগিয়েছেন, কিন্তু বাকি কয়েক পা এগোনোর জন্য তাদেরকে আমাদের হ্যান্ড হোল্ড করে সামনে নিয়ে আসতে হবে। সুতরাং আমরা উদ্যোক্তা তৈরি করব, এবং এই তিনটে কাজ যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। পরের একজন কোশ্চেন করেছেন মল্লিকা রয়। সোশ্যাল মিডিয়া বেসড এন্টারপ্রেনার্স মূলত যে প্রবলেম ফেস করে সেটা হলো ক্যাপিটাল প্রবলেম। সেক্ষেত্রে মাইক্রো ক্রেডিটের মতো ব্যাংক লোনের ব্যবস্থা করা যায় কিনা স্যার? অবশ্যই করা যায়, তবে আবারও বললাম যে তোমার নিজের খানিকটা এগিয়ে তারপরে চাইতে হবে। একেবারে প্রথমবার যদি তুমি চাও, কেউ তোমাকে সাহায্য করবে না, কোনো ব্যাংক। কারণ প্রত্যেকটা ব্যাংকের তার একটা ক্রেডিট হিস্ট্রি লাগবে, যে তুমি আসলে কি করেছো, কত টাকা তুমি করেছো, ট্যাক্স তুমি দিতে পেরেছো কিনা, তুমি ট্রেড লাইসেন্স আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে এবং তোমাকে একটু এগিয়ে যেতে হবে। এবং ডিজিটাল টেকনোলজির কারণে আজকে ঘরে বসে তুমি ট্রেড লাইসেন্স পেতে পারো এবং তুমি রেজিস্ট্রেশন করতে পারো ব্যবসা বাণিজ্যের জন্য। সুতরাং তোমার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তুমি মার্কেটিং করতে পারো, ক্যাম্পেইন করতে পারো, এবং তার কিছুটা এগোনোর পর তুমি ক্যাপিটাল অবশ্যই যেতে পারো। এবার বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্ট প্রায় 20,000 কোটি টাকার একটা রিফাইন্যান্স লাইন খুলেছে করোনার কারণে, এবং এটা তোমাকে মাত্র 4% তুমি লোন নিতে পারবা, তুমি যদি একটা এমএসএমই উদ্যোক্তা হও। এবং এছাড়াও 3,000 কোটি টাকার আরেকটা তহবিল বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স দিচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট বা এই যে ক্ষুদ্র ঋণ সংস্থা যারা, তার ছাড়া 5,000 কোটি টাকা তোমার কৃষি খাতে দিয়েছে। কৃষি খাতের মধ্যে তোমার কৃষি খাতে যারা কাজ করে তারাও কিন্তু একটা ক্ষুদ্র উদ্যোক্তা। এই যে কুল ময়েজ, বাদশা, লাউ বাদশা, এরা কি? এরা কিন্তু উদ্যোক্তা, এরাও এসএমই, এরাও টাকা পেতে পারে। সুতরাং এই যে টাকাগুলো, এগুলো ব্যাংক এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট অবশ্যই তাদেরকে দিতে পারে। কিন্তু খেয়াল করো তোমরা, ব্যাংক কিন্তু অত উৎসাহ নিয়ে এগিয়ে আসছে না। কেন এগিয়ে আসছে না? ব্যাংক মনে করছে যে আমি যে অজানা একটা জায়গায় টাকা দেব, এই টাকা আমার কি ফেরত আসবে? তো সেই জন্য ব্যাংক কিন্তু সহজে এগিয়ে আসতে চাইবে না। এখন ব্যাংকে অ্যাট্রাক্ট করবার জন্য আমি মনে করি বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছে, খুব ছোটখাটো, আমি নিয়েছিলাম খুব ছোট উদ্যোগ। সেটা হলো একটা তোমার ক্রেডিট গ্যারান্টি স্কিম আমাদের থাকা উচিত, একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম। একটা ব্যাংকে যদি আমরা বলি যে তুমি বাবা এই 100 কোটি টাকা যদি তুমি রিফাইন্যান্স নিয়ে স্মল এবং মিডিয়াম উদ্যোক্তাকে দাও, তার 75-80% আমরা করব, যে লোনগুলো তুমি দিবে সেটার মধ্যে বড় জোর 15-20% তোমার খেলাপি হয়ে যাবে। সেই খেলাপির অংশটার 80% আমি তোমাকে করলাম, গ্যারান্টি দিলাম। আমি আমার কাছ থেকে তুমি ক্রেডিট, তুমি ফির একটা সার্টেন ফির বিনিময়ে তুমি আমার কাছ থেকে ক্রেডিট গ্যারান্টি নিতে পারো। এই গ্যারান্টি দিয়ে তোমাকে আমি রক্ষা করব। দেখবে যে ব্যাংক তখন আস্তে আস্তে এগিয়ে আসবে। এই কাজটি এবারের বাজেটে একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম, বড় আকারের একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম হয় বাংলাদেশ ব্যাংকে দেন অথবা পিকেএসএফ কে দেন, যাকেই আপনি খুশি আপনি দেন, কিন্তু বাংলাদেশ ব্যাংকের মধ্যে থাকলে ভালো হয়। এটা একটা পলিসি লেভেলেও
যে একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম আসুক না কেন, যেই গ্যারান্টি স্কিম মালয়েশিয়াতে 48 বছর আগে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু হয়েছে। আজকে এবার ইন্ডিয়াতে 1,00,000 কোটি টাকার গ্যারান্টি স্কিম চালু করলো। তো সুতরাং আমরা গ্যারান্টি স্কিম যদি চালু করি, ক্রেডিট গ্যারান্টি স্কিম যদি চালু করি, আমাদের অনেক উদ্যোক্তা যারা সহজে টাকা পায় না, ব্যাংক তাদেরকে সহজে টাকা দিতে উৎসাহী হবে। তবে উদ্যোক্তাদের একটা বড় অংশ এবার মাইক্রো ক্রেডিটের সাথে আছে, অর্থাৎ MFI গুলোর সাথে আছে, এবং তারা কিন্তু বাড়িতে গিয়ে টাকা দেয় এবং সেই জন্য একটু চার্জ বেশি করে। অনেকে তারা চার্জ এত বেশি করে এই জন্য মন করে, কিন্তু তারা দেখেন যদি একটা ব্যাংক যখন টাকা দেয়, কাকে টাকা দিল, তারা কি করলো, ওটা ভালো করে অত দেখে না, সেই জন্য অনেক বেশি খেলাপি হয়ে যায়। কিন্তু একজন মাইক্রো ফাইন্যান্সের যখন টাকা দেয়, তখন সে গরুটা যে কিনলো, মাইক্রো ফাইন্যান্সের একটা ছেলে বা মেয়ে গ্রামে ওই গরু কেনার সময় দোকানে এই বাজারে চলে যায়, সেই গরুটাকে কোন খানে রাখবে সেটাও দেখতে যায়। সুতরাং এরকম একটা সুপারভিশন বেসড ক্রেডিট সেটা চালু রাখা এবং তাদেরকে একটু একটু সহযোগিতা দিলে অনেক বেশি উদ্যোক্তা তৈরি করা যাবে। আমাদের ই কমার্সের যে অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের সাথে আমাদের কাজ করা উচিত। তাদের চাওয়া উচিত, আমার না, তাদের চাওয়া উচিত যে আমাদের একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম দেন, আমরা অনেক শত শত ছেলে মেয়েকে আমরা ই কমার্সের সহযোগিতা দেব, তাদেরকে আমরা লোন দেব, ব্যাংকে বলবো লোন দিতে, কিন্তু তাদেরকে আপনি গ্যারান্টি দেন যে এই টাকাটার একটা অংশ আমি গ্যারান্টি আকারে দিব, যাতে করে তারা সহসায় সেখানে উৎসাহী হয়। আমার মনে হয় এইভাবে আগালে এগোনো যাবে বলে আমার কাছে মনে হয়েছে। জি জি, থ্যাংক ইউ স্যার। জি, অ্যাড করতে চাচ্ছেন? জি, অ্যাড করেন। হ্যাঁ বলো। জি জি, হ্যাঁ বলো স্যার। ধন্যবাদ। স্যার আপনি হচ্ছে এবং বিভিন্ন ইসের কথাগুলি বলছিলেন। তা আমরা জানি যেরকম আমাদের একটা ফান্ড আছে, ESF ফান্ড, যেটা এগ্রি এবং আইটির জন্য এটা নিয়ে কথা বলবো, বলো। হ্যাঁ, সেখানে যেমন কিছু রুলস থাকে, ডেফিনিশন গুলি, জি, যে রুলস গুলি আছে বা যে ডেফিনিশন গুলি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল কিংবা প্রজেক্ট ক্যাপিটালের যে ব্যাপারগুলো ওখানে দেয়া আছে, সেটা আসলে এই সময় কিংবা অন্য সময়ও যদি আমি বলি কতখানি আমাদের জন্য উপযুক্ত, কিংবা ওগুলিকে চেঞ্জ করার কোনো ইজি মানে সলিউশনে আমরা যেতে পারি কিনা এই মুহূর্তে। যেমন 6 মাসে আমি 6 মাস শুধু আমাকে টেস্ট করতেই নিবে, 6 মাস আমার ক্রেডিট লাইন টেস্ট করতেই নিবে, চেক করতে নিবে, এগুলিকে এখন আরো মিনিমাইজ করা যায় কিনা, ডেফিনিশন গুলো একটু চেঞ্জ করে নিয়ে আসা যায় কিনা। তারপরে যেমন লেবার লর একটা ইস্যু থাকে, লেবার লর ক্ষেত্রে আমরা দেখি যে, হ্যাঁ এটা নিয়ে আমি একটু কথা বলে নেই তোমার কাছে, তুমি ঠিকই বলেছো। আমরা যে হ্যাঁ আরো কিছু বলবে? হ্যাঁ বলো, আরো কিছু বলবে না এটাই বলবে। স্যার আরেকটা যেমন ছিল আমাদের, যেমন লেবার আরেকটু স্যার অ্যাড করি, সেটা হচ্ছে যেমন লেবার লর ক্ষেত্রেও আমরা দেখি যে আমাদের এখনো যে লেবার ল গুলি রয়েছে, সেটা মোর হচ্ছে, আমি যদি বলি যে মোর ফিজিক্যাল লেবার যারা কাজ করে। এখন আমরা যারা ইন্টেলেকচুয়াল লাইনে কাজ করি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের জন্য লয়ের চেঞ্জের যে জায়গাটা, সেখানেও কিন্তু এখন আসলে আমাদের কাজ করার একটা বিশাল প্রয়োজন আমি মনে করছি। হ্যাঁ তুমি ঠিক বলেছো সাবিলা। সেটা হলো যে EF ফান্ডটা যখন আমরা চালু করলাম, আমরা কিন্তু শুরুতে এটা শুধু কৃষির জন্য ছিল। আমরা এটার মধ্যে ICT আনলাম, কিন্তু ICT-তে আমরা খুব বেশি দূর এগোতে পারিনি। তার একটা বড় কারণ ওই যে তুমি যেটা বললে, যে এটার ক্যাপিটালাইজেশন, এটার লেবার কস্ট, এটার কেউ বুঝে না। এটা আমার ব্যাংকাররা তো আরো বোঝে না, সেন্ট্রাল ব্যাংকও বোঝে না। তো এটা আমি তোমার যে গুডউইলের দাম এত টাকা, আমি তো এটা বুঝতে পারি না। এই জন্য আমি কি করলাম, যে তোমার এটার একটা টেকনিক্যাল কমিটি করলাম। সেই কমিটির মধ্যে তোমাদের যে বেসিসের প্রেসিডেন্টকে এনে বসালাম। আমার মনে আছে হেল্প করেন, যে এই কমিটি যেন হেল্প চায়, এরকম শক্ত শক্ত সমস্ত শর্ত দেয়, এগুলাকে যেন সহজ করে ফেলে। তখন বললো যে স্যার, সেন্ট্রাল ব্যাংক তো অনেক সময় অপারেশন অত ভালো বোঝে না, একটা অন্য জায়গায় দেন। তখন আমরা ICB কে দিয়ে দিলাম যে তোমরা আমাদের হয়ে অপারেট করে দাও। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাফল্য এসছে, কিন্তু খুব বেশি এসছে আমি বলবো না। তবে এই জায়গায় কাজ করবার সুযোগ আছে। আমার মনে হয় যে ICB উচিত হবে তোমাদের মতো যারা, তাদের সবার সাথে আলাপ করে এটাকে কি করে এটা আরো ICT ফ্রেন্ডলি করা যায় সেদিকে চেষ্টা। এই ফান্ডটা কিন্তু খুব সুন্দর, এটাকে নিয়ে আবার এর মধ্যে অনেক রাজনীতিকরণ হয়েছে, এখানে অনেক প্যাট্রোনাইজেশন হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, সেই কারণে এটার বদনাম হয়ে গেছে। তো এইখান থেকে রিয়েল এন্টারপ্রেনারদেরকে নিয়ে আসা যায় কিনা,
এবং ইএফ ফান্ডটাকে আসলেই ওই তোমার স্টার্ট আপ ক্যাপিটালে টার্ন ওভার করা যায় কিনা, এই জায়গাগুলোতে মনে হয় যে এখন তখনও আমরা যখন শুরু করেছিলাম তখন এত তো বুঝি নেই। আজকে যেরকম তোমার সাথে আলাপ করে আমি যে ভাষায় কথা বলছি সেদিন তো এত বুঝতাম না, কিন্তু এটা তো শুরু করেছি, এটাকে এখন এটাকে রিফাইন্যান্স রিশেপ দেওয়া যায়, এটাকে রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আমি এবারের বাজেট যারা প্রণয়ন করছেন বিশেষ করে বাজেটে বলবো যে ইএফ ফান্ডটাকে যেন একটা নতুন রূপে এটাকে যেন আবির্ভূত করা হয়, নতুন করে অর্থ দিয়ে এটাকে অত শর্ত না দিয়ে এটা সহজ করে কি করে মানুষের হাতে পৌঁছানো যায় সেরকম একটা চেষ্টা করা যায়। এবং এটা আইসিটি ডিভিশন যেমনটি করছে, আমাদের মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিলে এটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করা যায় আমি মনে করি। জি, থ্যাংক ইউ স্যার। স্যার একটা বিষয় ছিল যেটা বলছিলাম যে আমাদের লেবার ল, ওইখানে আমাদের ইন্টেলেকচুয়াল আমরা যারা কাজ করি, যাদের আসলে ওই মানে ওখানে যায় না, সেই ব্যাপারটা আপনি ঠিকই বলেছো তুমি। লেবার ল যারা করছেন তারা ইন্টেলেকচুয়ালি কাজগুলোকে এটা দৃশ্যমান না, তো বুঝতে পারে না। তো সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় যে তাদের দোষ না দিয়ে তাদের সাথে কনসালটেশন, আমার মনে হয় যে আমাদের দ্য গভর্নেন্স যেটা সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা হলো যেটা হলো গভর্নেন্স বাই লার্নিং, মানে যে গভর্নেন্স শিখতে চায়, যে গভর্নেন্স কনসালটেশন করতে চায় এবং বিশেষ করে বিশেষজ্ঞদের সাথে আলাপ করতে চায়, যারা মাঠে কাজ করছে তাদের সাথে কথা বলতে চায়। আমি যতদিন কাজ করেছি তোমরা জানো বাংলাদেশ ব্যাংকে, আমি সারাক্ষণ তোমাদের সাথে কথা বলতাম এবং চেষ্টা করতাম যে আসলে বাস্তবে কি সমস্যা সেটা জানার চেষ্টা করতাম। এই প্রক্রিয়াতে আমাদের সবসময় একটা নিরন্তর পরামর্শের মধ্য দিয়ে কাজ করলে এবং মাঝপথে নীতি পরিবর্তনের সুযোগ রাখলে পরে আমার মনে হয় যে এগোতে পারবে। ঠিকই বলেছো যে আমাদের লেবার মিনিস্ট্রি যে যারা যখন আইন প্রণয়ন করে তারাই, তোমরা যারা কাজ করো তোমাদের কাজটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এটাকে কি ধরনের সুবিধা দিতে হবে, এই জিনিসগুলো করতে হবে। তবে সুখের কথা আরএমজি সেক্টর অনেকটাই এখন আইসিটি বেসড হয়ে যাচ্ছে এবং তারা অনেক অনেক ডিজাইন, অনেক মার্কেটিং সম্পূর্ণটা ডিজিটালি এখন করছে। সুতরাং তাদের কাজগুলোকে আস্তে আস্তে তারা লেবার মিনিস্ট্রিকে নিশ্চয়ই বোঝাতে পারবে এবং আমাদের অনেক কর্মী যারা এখন গার্মেন্টসে কাজ করছে তাদের একটা বড় অংশ এখন ডিজিটাল কাজ করবে, রবটের সাথে মিলে তারা কাজ করবে। সুতরাং তাদের কাজটাকে কিভাবে মূল্যায়ন করা যায় এটা আমার মনে হয় যে আগামী দিনের যারা শাসন ব্যবস্থা বা মধ্যে থাকবেন তারা এটা যেন মূল্যায়ন করেন এবং শিখবার চেষ্টা করেন, সেটাই আমার আহ্বান থাকবে। ব্যাংকিং, ধন্যবাদ। দেখো তো কি বলছে। জি স্যার, একজন কোশ্চেন করেছেন ফখরুল ইসলাম হিমেল, ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যাংকাররা তাদের চাকরিতে নয় এখন ঝুঁকিতে আছে, এটাও কেন বা উত্তরণের উপায় কি? এটা আসলে খালি ব্যাংকিং খাত না, সারা বাংলাদেশের ফর্মাল সেক্টর যেটা আছে, ফর্মাল ইকোনমির একটা বড় ঝুঁকি সামনে তৈরি হচ্ছে যে তাদের সবার চাকরি রাখা যাবে কি যাবে না যদি কাজ না থাকে। যেমন ধরো আমাদের রপ্তানি কমে যাচ্ছে, আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে, তো এটা মেকআপ করার জন্য আমাদের মনে হয় যে উদ্যোক্তা তৈরি করতে হবে। এটাই একমাত্র উপায়। যারা কাজ হারাবে তারা ভয় না পেয়ে তারা প্রশিক্ষণের মধ্য দিয়ে আসবে এবং তাদের জন্য নতুন ফান্ড তৈরি করা উচিত। এমনকি অনেক যারা বিদেশে কাজ করছে এখন আমাদের রেমিটেন্স দিচ্ছে, তাদের অনেকেই কাজ হারাবে এবং তারা দেশে ফিরে আসবে, ফিরে এসে তারা যেন হতাশ না হয়ে যায়, তারা যেন উদ্যোক্তা হতে পারে, সেই আহ্বান আমার থাকবে যে এবারের বাজেটে সেই জন্য উদ্যোক্তা তৈরির একটা বড় তহবিল তৈরি করতে হবে। কারণ ব্যাংকাররাই শুধু নয়, নানা জায়গা থেকে কাজ হারাবে। মনে করো যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ছিল, যারা বিমানে কাজ করতো, বিমান সেক্টরে কাজ করতো, পরিবহনে কাজ করতো, বিমান পরিবহনে, তারা অনেকেই চাকরি হারিয়ে ফেলেছে বা ফেলবে। তাদেরকে কিন্তু আমরা নতুন করে উদ্যোক্তা তৈরি করতে নিয়ে আসব, এরকম একটা চেষ্টা করা উচিত। এবং গ্রামের মধ্যে উদ্যোক্তা হবার একটা বড় সুযোগ এসে গেছে, বিশেষ করে কৃষি আমাদের এত ভালো করছে, সুতরাং আমাদের এবারও কৃষি বাঁচাবে। সুতরাং সেখানে আমরা যদি নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি গ্রামের মধ্যে, তাহলে কিন্তু অনেক ভালো কাজ হবে। যেমন ধরো যে এখন যে আম আসছে, এই আমগুলো প্রসেস করা, এগুলো গুছিয়ে প্যাকেট করা,
প্যাকিং করে ঢাকায় পাঠিয়ে দেওয়া, বিদেশে পাঠিয়ে দেওয়া, এই সুযোগে নানা রকমের উদ্যোক্তা গ্রামের মধ্যে তৈরি করা যাবে, যেটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট অনেক উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, এবং ব্যাংকগুলো এখন প্রাইভেট ব্যাংকের শাখাও গ্রামে চলে গেছে। আমরা নিয়ম করেছিলাম যে একটা গ্রামে শাখা না খুললে পরে শহরে আমি শাখা দিব না, এইরকম করে আমরা অনেক প্রাইভেট ব্যাংক নিয়ে গেছি। এখন প্রাইভেট ব্যাংক তো উদ্যোক্তা তৈরি করছে, গ্রামীণ উদ্যোক্তা তৈরি করবার জন্য এজেন্ট ব্যাংক তৈরি হয়েছে। এজেন্ট নিজেই একজন উদ্যোক্তা, যিনি এজেন্ট ব্যাংক পরিচালনা করছে। সুতরাং মোবাইল ব্যাংকের যারা এজেন্ট তারাও একজন উদ্যোক্তা। সুতরাং উদ্যোক্তা গ্রামে প্রচুর তৈরি হচ্ছে, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য চেষ্টা করতে হবে। এবারেও এই সংকটে আমরা 2009 সালের বিশ্ব মন্দায় আমরা আমাদের গ্রামীণ অর্থনীতি টিকিয়ে রেখেছিল আমাদেরকে, এবারে করোনা ভাইরাসের এই আমাদের কৃষি এবং গ্রামীণ উদ্যোক্তারা আমাদেরকে টিকিয়ে রাখবে, আর আইসিটি উদ্যোক্তারা আমাদের টিকিয়ে রাখবে। সুতরাং এই উদ্যোক্তাদের জন্য আমাদের অর্থ বরাদ্দ, প্রশিক্ষণ, নানা রকমের সুযোগ এখনই তৈরি করবার চিন্তা করতে হবে আগামী বাজেটে। জি ধন্যবাদ স্যার। এটা খুব একটা একদম রিলেভেন্ট কোশ্চেন করেছেন ফারজানা। উনি বলেছেন যে গ্রামীণ উদ্যোক্তা তৈরি করার জন্য কি করণীয়। এই তো বললাম যে গ্রামীণ উদ্যোক্তা তৈরি করবার একটাই উপায় হলো যে গ্রামে অর্থ দেওয়া, গ্রামে প্রশিক্ষণ দেওয়া। আমাদের গ্রামের যে শিক্ষা ব্যবস্থা আছে যেটা তন্নি করছে, গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মধ্যে, এবং আমাদের নজরুল বলল বিজনেস সেক্টরের মধ্যে আমাদেরকে উদ্যোক্তা তৈরি করবার কোর্স কারিকুলাম এবং ওয়ার্কশপ, ট্রেনিং এগুলো করা। এই যে ইয়ুথ লিডারশিপ একটা গ্রুপ আমার এক স্টুডেন্ট এজাজ তৈরি করছে, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ একটা অর্গানাইজেশন। তো এরকম অসংখ্য সংগঠন করে সেখানে উৎসাহ দেওয়া, উদ্যোক্তা তৈরি করবার, যে তোমরা গ্রামে যাও, গ্রামে অনেক সুযোগ সুবিধা আছে। এই যে দেখো কচুরলতি, এই কচুরলতি গ্রামে পড়ে আছে, এগুলো কেটে এগুলোকে প্রসেস করে যদি আমরা বিক্রি করি তাহলে গ্রামে এই থেকে এটা নিউ ইয়র্কে গিয়ে বিক্রি হবে। সুতরাং গ্রামে তো প্রচুর কাজ সুযোগ করার তৈরি করা আছে, একটু নতুন করে ভাবতে হবে গ্রামের সেই সম্ভাবনাগুলোকে কি করে কাজে লাগাতে পারি। জি স্যার, ধন্যবাদ স্যার। একজন কোশ্চেন করেছেন যে উইমেন এন্টারপ্রেনাররা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে। উইমেন এন্টারপ্রেনাররা অনেক চ্যালেঞ্জ ফেস করে, কারণ তারা উইমেন এন্টারপ্রেনাররা যখন ব্যাংকে যায় তখন বলে যে আপনার স্বামী কি আছে এই প্রজেক্টের সাথে, আর যদি অবিবাহিত হয় তখন বলে যে আপনার বাবা কি এটার সাথে গ্যারান্টি দিবে, অথবা আপনার কোনো ভাই কি আপনার পাশে আছে। এই ধরনের প্রশ্ন একটা বড় সংকট আমাদের মেয়েদের ক্ষেত্রে, এবং মেয়েদের জন্য আমি সেই জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত বিনা কোল্যাটারালের লোনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারপরেও তারা প্রশ্ন করেই যাচ্ছে। আমার মনে হয় সেজন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমটা মেয়েদের জন্য আগে শুরু করে দেওয়া উচিত, নারী উদ্যোক্তাদের জন্য আগে ক্রেডিট গ্যারান্টি স্কিম তৈরি করা উচিত, তারপর অন্যদের জন্য করা যাবে। আমরা চেষ্টা করেছিলাম যখনই রিফাইন্যান্স লাইন দিতাম ব্যাংকগুলোকে 15% ক্রেডিট আগে মেয়েদের দিতে হবে, এই শর্তে আমি ব্যাংকগুলোকে রিফাইন্যান্স লাইন দিতাম। এবারেও নিশ্চয়ই সেরকম বাংলাদেশ ব্যাংক যে রিফাইন্যান্স লাইন দিচ্ছে সেখানে নারীদের জন্য আলাদা করে একটা পরিমাণ আলাদা করে দেবে, এটি আমি প্রত্যাশা করছি। স্যার আপনি মাত্র বললেন যে 25 লক্ষ টাকার একটা আপনারা করেছিলেন, স্যার এমন কি কোনো তথ্য আছে যে ওইটা কতজন বা কত পার্সেন্ট নারী উদ্যোক্তা অ্যাভেল করতে পেরেছেন বা করেছেন? অনেকেই করেছে। তুমি যদি আমাদের এসএমই ডিপার্টমেন্টে যাও তাহলে তুমি জানতে পারবে। এসএমই ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার একজন মেয়ে, এখন তিনি নিশ্চয়ই তথ্য দিবে, আর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেও তুমি এই তথ্যগুলো পাবে। তবে তারাও সমস্যা ফেস করছে, 25 লক্ষ দিতে চায় না, 10 লক্ষ দেয়, 15 লক্ষ দেয়, তবু দিচ্ছে। তো যেমন তোমার আইডিএলসি তে তুমি যদি যাও দেখবে যে আইডিএলসি মেয়েদের জন্য অনেক কাজ করছে। তুমি যদি আইপিডিসি তে যাও, আইপিডিসি যেটা মমিনুল হকের, ওখানে মেয়েদের জন্য অনেক কাজ করছে। সুতরাং শুধু ব্যাংক না, আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো মেয়েদের জন্য অনেক কাজ করছে। মার্কেন্টাইল ব্যাংকে মেয়েদের জন্য অনেকগুলো নতুন প্রোগ্রাম চালু করেছে, এরকম অন্য ব্যাংকেও করেছে। সুতরাং মেয়েদের জন্য আলাদা আলাদা অনেকগুলো লাইন তৈরি হয়েছে, যারা এই সুযোগ নিচ্ছে, যে সুযোগগুলো আমরা তৈরি করে দিয়েছিলাম। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক শেষ করে নিয়ে আসো। হ্যাঁ, সে আর বেশি নেই স্যার, 2-3টা কোশ্চেন আছে। হ্যাঁ, যে একজন কোশ্চেন করেছেন মাইশা, যে তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারি বা বেসরকারি ব্যাংকগুলো কিভাবে সহায়তা করে।
হ্যাঁ, তরুণ উদ্যোক্তাদের আমি আবারও বললাম, একেবারে তরুণদের দেবে না, শুরুতেই দিবে না, তোমাকে কিছুদিন কাজ করতে হবে। যে সাবিলা যদি এখন চায় টাকা পেতে তার কোনো অসুবিধা হবে না। কিছুদিন তোমরা নিজে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তারপরে তোমার তোমার অ্যাকাউন্টস খুব ভালোভাবে রাখবে, যাতে করে তুমি কি করেছো সেগুলো সব ডকুমেন্টেশন থাকবে। তোমার ফাইন্যান্সিয়াল লাইনগুলো একেবারে খুব সুন্দর থাকবে, ডিজিটালি তুমি অ্যাকাউন্টস রাখবে, যেগুলো তুমি দেখাতে পারবে যে আমি গত 1 বছরে ক্যাশ ফ্লো আমার এত ছিল, আমি এত টাকা বিক্রি করেছি, এত আমি আমার বাজার এরকম এরকম তৈরি করে 1-2 বছর পরে তখন ব্যাংকে গেলে পরে ব্যাংক অবশ্যই এগিয়ে আসবে, কারণ ব্যাংকও চায় যে একটা ভালো উদ্যোক্তা। জি স্যার, থ্যাংক ইউ। আরেকটি কোয়েশ্চেন হচ্ছে যে মাজারুল, উনি বলছেন যে প্রাথমিকভাবে প্রায় 12 থেকে 18 বছর শিক্ষানবিশ হিসাবে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের পর চাকরির পরীক্ষায় কেউ প্রত্যাশিত অর্জন পায়, আবার কেউ পায় না। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই প্রাতিষ্ঠানিক পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তববাদী বা কর্মমুখী শিক্ষার প্রতি কিভাবে তরুণদের উদ্বুদ্ধ করা যেতে পারে, যাতে তাদের মধ্যে উদ্যোগী মনোভাব সৃষ্টি হতে পারে, এবং এই উদ্বুদ্ধকরণের জন্য সমাজে মধ্যবয়সী বা বয়োজ্যেষ্ঠদের মনোভাব কি রকম হওয়া উচিত? বয়োজ্যেষ্ঠদের তো একটু আগে নজরুল বলল যে বয়োজ্যেষ্ঠরা একটু নেগেটিভ, তাদেরকে পজিটিভ করার কাজ হবে। আর তন্নি খুব সুন্দরভাবে বলেছে যে যেভাবে শুরু করেছে এইটাই হলো প্রসেস। আমাদের স্কুলে শুরু করেছে, তারপরে কলেজ ইউনিভার্সিটিতেও তারা করবে, এবং সেখানে আমাদের অভিভাবকদের যুক্ত করতে হবে, ফাইনাল শোতে অভিভাবকদের নিয়ে আসতে হবে এবং এনে তারা দেখুক। আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে আমি মনে করি যে একটা ল্যাবরেটরি থাকা উচিত বা ল্যাব থাকা উচিত, ইনোভেশন ল্যাব এবং এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সেন্টার, এবং সেইখানে যারা উদ্যোক্তা হতে চায় তারা শিক্ষা ব্যবস্থার মানে থাকাকালীনে, যেমন তোমরা জানো আইআইটিতে যারা পড়াশোনা করে তাদের হোস্টেলের ঠিকানায় তারা কোম্পানি খুলতো, যে তারা উদ্যোক্তা হবে, এবং সেটা অ্যালাউ করতো ভারত। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধাত্রীর ভূমিকা পালন করতে হবে, যারা আমাদের ছেলে মেয়েদেরকে শিল্পের সাথে যুক্ত করে দিতে পারবে। স্যার, এই প্রসঙ্গে আমি একটু আপনার সাথে একটু যোগ করি এই প্রশ্নটার ক্ষেত্রে। আপনি একটা কথা বলেছেন যে ইনকিউবেশন সেন্টার মূলত ইউনিভার্সিটিতে করা প্রয়োজন। এই কারণে যে আমরা যে কোর্সগুলি পড়াই এবং আমাদের যে ইভালুয়েশন সিস্টেম আছে বিশ্ববিদ্যালয়ে, সরকারি এবং বেসরকারি, এবং মার্কস দিয়ে 100 নাম্বার যে আমরা দেই, সেখানে কিন্তু এইভাবে প্র্যাকটিক্যাল, এই ধরনের থিওরিটিক্যাল কোর্সে প্র্যাকটিক্যাল কোনো কাজ করে নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্যই ল্যাব দরকার, ইনোভেশন ল্যাব দরকার। জি স্যার, ওই নাম্বারটা দিতে হইলেও কিন্তু আমাদের ওই মানে ইভালুয়েশন সিস্টেমের মধ্যে একটা মডিফিকেশন আনা প্রয়োজন আছে, না কারণ ওইটাকে তো আমি গুরুত্ব দিচ্ছি না সিস্টেমে। নজরুল, আপনি তো একটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে, এটা প্রাইভেট ইউনিভার্সিটির মালিকরা কেন দিচ্ছেন? এটা সরকার দিতে পারবে না, কিন্তু মালিকরা কেন তারা এই ইনোভেশন ল্যাবের দিকে যাচ্ছে না কেন? না, সেটা তো অবশ্যই তারা চাইলে পারে, কিন্তু আমি ওইটা বলি না। আমি বলছি যে স্যার, যারা মানে যেসব কোর্স, যেমন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্সটা আমি যখন পড়াচ্ছি, ল্যাব বানানো না, শুধু আমাদের কোর্সটা তো ইভালুয়েট হচ্ছে, একটা নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বারটা যে ডিস্ট্রিবিউশনটা সেইটা আমাদের মানে এমন ভাবে সব ইউনিভার্সিটিতে আছে ইউজিসি গাইডলাইনের আলোকে, সেখানে ফ্রিডম কম আছে, সব ইউনিভার্সিটি ফ্রিডম এক্সারসাইজ করতে পারে না। না, এই ফ্রিডমটা একটা ব্যাপার আছে। আরেকটা করতে হবে নজরুল, যেটা আমি করতাম, আমিও তো শিক্ষক ছিলাম ওখানে, তো আমরা যেটা করতাম ছেলে মেয়েদেরকে আমি মাঝে মাঝে পাঠিয়ে দিতাম যে সাকসেস স্টোরি গুলো দেখে আসো। যেমন আমার কোর্সের বিজনেস কোর্সে আপনাদের ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে আমি বিকাশে পাঠিয়ে দিলাম, একবার নিয়ে গেলাম, আমি নিজেই নিয়ে গেলাম যে দেখো বিকাশ কিভাবে একজন তরুণ উদ্যোক্তা কিভাবে আজকে বিশ্বের সাকসেসফুল উদ্যোক্তা হয়ে গেছে। আরেকবার বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল যে শত শত কাজ করেছি আমরা, সেগুলো দেখতে বললাম। তো এইভাবে কিন্তু নিজেদের ল্যাবরেটরি না থাকলেও প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে পাঠিয়ে দেওয়া, ইনকিউবেশনের মধ্যে পাঠিয়ে দেওয়া, ইন্টার্নশিপের মধ্যে পাঠিয়ে দেওয়া, এইভাবে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে উদ্যোক্তা তৈরি করতে সাহায্য করতে পারি আমরা। তারপর স্যার আরেকটা পয়েন্ট, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়গুলিতে যে সেমিনার কনফারেন্স যেগুলি হয়, সেগুলি এন্টারপ্রেনার কেন্দ্রিক হওয়া উচিত, যেখানে গ্রাজুয়েটরা ছাত্র বসতে পারে এবং তারা উদ্বুদ্ধ হতে পারে।
কিন্তু হ্যাঁ। ওই ধরনের তো আমাদের দেশে তো এই ধরনের এক্সেপশনাল সেমিনার খুবই কম হয়, এইটা একটা সমস্যা, ইউ আর মানে এটার অ্যাবসলিউটলি রাইট। ইম্পর্টেন্সটা নাই আমাদের কাছে। এখানে আমাদের যেমন বিল গেটস এখন এই সমস্ত জায়গাতে যাচ্ছে, একজন সাকসেসফুল এন্টারপ্রেনার এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যায় লেকচার দিচ্ছে। তারপরে এখন কামাল কাদের, বিকাশের কামাল কাদের, আমরা ডেভেলপমেন্ট স্টাডিতে ঢাকা ইউনিভার্সিটি তাকে ডেকে এনেছিলাম, এখানে এসে বক্তৃতা করেছে। তো এরকম আমরা সাকসেসফুল এন্টারপ্রেনারদেরকে ডেকে এনে আমাদের ইউনিভার্সিটির সাথে যুক্ত করে দেওয়া আমার মনে হয়। এই যে পাঠাও করেছে যে ছেলেটি, তারপরে সহজের যে মেয়েটি, এদেরকে যদি আমরা নিয়ে আসি, যেমন হুসেন এম ইলিয়াস করেছে যে পাঠাও, ওকে ডেকে নিয়ে আসা, অথবা রাইসুল কবিরকে ডেকে নিয়ে আসা, এই ধরনের যারা আয়মান সাদিককে ডেকে নিয়ে আসা, আদনান ইমতিয়াজকে ডেকে নিয়ে আসা, শামস জাবেরকে ডেকে নিয়ে আসা, এদের সাথে যুক্ত করে দেওয়া এবং সাবিলাকে নিয়ে যাওয়া, এইভাবে যদি নিয়ে আসি আমার মনে হয় যে সাকসেসফুল উদ্যোক্তা তাদেরকে নিয়ে এসে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহী করে দেই, যুক্ত করে দেই, তাহলেই কিন্তু একটা আগ্রহ তৈরি হবে, একটা মোটিভেশন তৈরি হবে। তারপর স্যার এট দি সেম টাইম আমাদের দেশের বিজনেস এডুকেশনের ক্ষেত্রে দেখা যায় যে কতগুলো কমন এরিয়াতে মেজর অফার করা হয়। মূলত এই ধরনের যে এন্টারপ্রেনারশিপ যে মেজর হতে পারে, এটা আমাদের দেশে ভেরি ফিউ ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি করছে আমি জানি, বাকি কোন ইউনিভার্সিটি ভাবে অফার করা হচ্ছে না। এটাও কিন্তু একটা স্যার ইম্পর্টেন্ট আমার মনে হয়। সম্পূর্ণ একমত, কিন্তু এটা করতে হবে প্র্যাকটিক্যাল, যেটা বললাম। যেমন আমি একটা উদাহরণ দিই, তোমার টেক্সটাইল ইউনিভার্সিটি যেটা আছে তেজগাঁতে, হ্যাঁ, ওদের ছেলে মেয়েরা কিন্তু একজনও বেকার নেই। আমি একটা লেকচার দিতে গিয়েছিলাম, আমাকে ভাইস চ্যান্সেলর বললো যে স্যার সবাই বলে যে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা চাকরি পায় না, কিন্তু আমার এখানে তো স্যার 4th-5th ইয়ারে ওঠার আগেই ছেলে মেয়েদের চাকরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আমাদের ইউনিভার্সিটি গুলোকে দাঁড় করাতে হবে। খালি ইউনিভার্সিটি করলেই হবে না, বড় বড় গ্রাজুয়েট করে আমরা গ্রাজুয়েট করে পাচ্ছি কিন্তু তাদের চাকরি দিতে পারছি না, তারা হতাশ হয়ে যাচ্ছে। বরং আমরা এরকম ইউনিভার্সিটি করব যেখানে উদ্যোক্তা তৈরি করা যায়। মুকুল শেষ করে স্যার আপনি যে কথাটা বলছেন যে এই কোভিড-19 যদিও একটু কমে আসলেও এবং যে ক্রাইসিস তৈরি হবে সেখান থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। সুতরাং এই সুযোগটাকে বিশ্ববিদ্যালয়েরও নিতে হবে, বিশ্ববিদ্যালয়গুলিকেও এই সুযোগটাকে নিতে হবে, এইটা নিয়ে চিন্তা করে ব্যাপারে আরো প্র্যাকটিক্যাল কিভাবে এডুকেশন, আরো কম্প্রিহেনসিভ কিভাবে এন্টারপ্রেনারশিপ এডুকেশন প্রোগ্রাম অফার করা যায়, সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়কে চিন্তা করার সময় আসছে। নজরুলের সাথে আমি সম্পূর্ণ একমত। অল আওয়ার ডিজাস্টারস আর অলসো এডুকেটিভ। আমাদের দুর্যোগ থেকে আমরা অনেক শিখতে পারি এবং এই দুর্যোগ থেকে আমরা শিখছি যে আমাদের আজকে দেখো ছেলে মেয়েরা ঘরে বসে আছে, তারা পড়তে পারছে না, অথচ আমাদের পাবলিক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এত সামর্থ্যবানও না যে তাদেরকে ল্যাপটপ দিব। তাদেরকে এখন এবারের বাজেটে প্রস্তাব করা উচিত যে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি যাদের এখনো ল্যাপটপ নাই, স্মার্টফোন নাই, তাদেরকে কিছু টাকা দেওয়া যায় কিনা স্টিমুলাস প্যাকেজের অংশ হিসেবে, যাতে করে তারা এটা কিনতে পারে এবং কিনে ধীরে ধীরে তারা ডিজিটাল টেকনোলজিতে লেখাপড়াও শিখতে পারবে। কারণ এমনও যদি হয় যে আরো অনেক দিন ঘরে বসে থাকবে, তাদের কিন্তু লেখাপড়া শেখাতে হবে, আমাদের এইভাবে জুমের মাধ্যমে হয়তো লেখাপড়া শেখাতে হবে। তো সুতরাং এই জায়গাগুলোতে কাজ করতে হবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন বা ইনকিউবেশন যাই বলি না কেন, তার ল্যাব তৈরি করা, সেখানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্স চালু করা, এন্টারপ্রেনারশিপের জন্য প্রাইভেট সেক্টরকে এবং পাবলিক সেক্টরকে যুক্ত করা, এই সব কাজগুলোকে করে যাওয়া। একটা প্রশ্ন এসছে, মাজারুল আকাশ বলছে যে এখন সর্বাধিক কর্মক্ষম মানব সম্পদের সোনালী সময় অতিবাহিত করছে এবং আরো কয়েক বছর করে যাবে। এমত অবস্থায় লাখো সম্ভাবনায় তরুণের এই দেশের শিক্ষা ব্যবস্থা কোন দিক বিষয়টি আনার সবচেয়ে দৃশ্যমান হচ্ছে আপনার কাছে? স্যার আপনি যদি সেই অনুপস্থিতি একটু সমাধান দেন। আমি তো একটু আগে বললাম যে আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় যে অন্তরায় সেটা হলো যে জীবন থেকে শেখা না। আমাদের জীবনটাই হতে পারে সবচেয়ে বড় পাঠ্যসূচি, আমাদের পরিবার হতে পারে আমাদের সবচেয়ে বড় পাঠ্যসূচি, আমাদের গ্রাম বাংলা হতে পারে আমাদের সবচেয়ে বড় পাঠ্যসূচি, আমাদের এই যে ডিজিটাল যারা কাজ করছে সেটা বড় কর্মসূচি, আমাদের অনেক শিল্প চায়না থেকে এখন চলে যাবে ভারতে কিংবা ভিয়েতনামে, আমরা বাংলাদেশে সেগুলোকে ধরতে হবে। সেই জন্য যে স্পেশাল ইকোনমিক জোন গুলো হবে সেখানে তাদেরকে নিয়ে আসতে হবে এবং এর সাথে আমাদের ছেলে মেয়েদেরকে
একেবারে যুক্ত রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হসপিটালিটি একটা ডিপার্টমেন্ট আছে, ট্যুরিজম এবং হোটেল ইয়েতে, এবং সেখানে ছেলেমেয়েরা কিন্তু প্রচুর চাকরি পেয়েছে এবং তারা ছাত্র অবস্থাতে থেকেই তারা কিন্তু গিয়ে কাজ করছে। তো আমরা এমন শিক্ষা দিব যে আমাদের ছাত্র অবস্থাতে গিয়ে সাবিলার সাথে কাজ করবে ছাত্রছাত্রীরা। এমন অবস্থা দিব যেখানে একটা সোনারগাঁ হোটেলে গিয়ে তারা কাজ করবে। এই শিক্ষাকে এরকম জীবন ঘন করা এবং লিঙ্ক করে দেওয়া, এবং তারা যারা যেটা নজরুল বলল, যারা এন্টারপ্রেনারশিপ কোর্স নেবে যারা, তারা 3 বছর পড়বার পর 2 বছরের জন্য তারা শিক্ষানবিশ এন্টারপ্রেনার হয়ে যাক। তাদেরকে কিছু অর্থ দিয়ে পাঠিয়ে দিলাম যে তুমি আগামী 1 বছর অর্ধেকটা সময় তুমি ক্লাস করবে আর অর্ধেকটা সময় তুমি ব্যবসা করবে। এইরকম করে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা যদি আমরা দিতে পারি, আগামী দিনে আমাদের এই করোনা আমাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে আমরা স্যার, আমি নিজে থেকে একটু স্যার কোশ্চেন করি, যেহেতু আমরা বাংলাদেশে ডিজিটাল লাইন বিভিন্নভাবে সব সেক্টরে আমরা অনলাইন প্ল্যাটফর্মে ধরতে গেলে আমরা আসছি বা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, বাট এই ক্ষেত্রে আমাদের চাকরির ক্ষেত্রেও আমরা সকল ধরনের ক্যাডারকে দেখছি, বাট আমাদের, আপনি কি মনে করেন কিনা যে আমাদের আসলে এখনকার এই 2020 সালে এসে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের আইসিটি ক্যাডারের প্রয়োজন আছে, যাদের কাজ হবে সকল সেক্টরের লোককে একটা অনলাইন স্কিলফুল ভাবে ট্রেন আপ করা? ক্যাডার বলতে তো তুমি সরকারি চাকরি বোঝাচ্ছ। সরকারি চাকরি খুব বেশি সুযোগ নাই, সরকার কজনকেই দিবে, হয়তো কিছু লোকরে দিতে পারবে, কিন্তু আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরে এগিয়ে আসা উচিত এবং বিশ্ববিদ্যালয়গুলোকে এনকারেজ করা উচিত যে প্রাইভেট শুধু সেক্টরে চাকরি না, তাদেরকে এন্টারপ্রেনার বানিয়ে দেওয়ার যে সুযোগ, সেটা করা। ক্যাডার যদি সরকার চায় তাহলে অবশ্যই সেটা কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মনে হয় যে যারা আজকে উদ্যোক্তা হয়েছে, আমি যাদের নাম বললাম, এরা কিন্তু এই উদ্যোক্তারা নিজেরাই হয়েছে। এরা 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 শুধু গ্রাজুয়েশন হয়েছে কোনো একটা বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে, অনেকেই হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা থেকে থেকে শিখেছে। একজন উদ্যোক্তা হবার বড় গুণ হলো থেকে থেকে শেখা, লার্নিং বাই ডুইং, এবং সেই জায়গাটাতে এবং তাকে উৎসাহ দেওয়া, তাকে পরিবার থেকে উৎসাহ দেওয়া, ইউনিভার্সিটি থেকে উৎসাহ দেওয়া, এবং তারকে সময় মতো তারকে অর্থ দেওয়া। এই আমাদের যে সিএসআর ফান্ড গুলো আছে, সেই ফান্ড গুলোর একটা অংশ হিসাবে তাদেরকে দেওয়া। এইভাবে তাদেরকে সবাই, সমাজটাকে আসলে উদ্যোক্তা ধর্মী হতে হবে, উদ্যোক্তা সহায়ক হতে হবে, সেটাই হবে সবচেয়ে বড় কাজ। সরকার তো হবেই, আমার ডিজিটাল বাংলাদেশের সরকার, তারা তো সহায়ক হবেই আশা করছি। সুতরাং আমাদের বাজেটে, আমাদের সমস্ত পরিকল্পনায় যেন উদ্যোক্তা সহায়ক চিন্তা ভাবনা তৈরি হয়, সেটাই আমি আশা করছি। জি স্যার, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো খুবই একটা ফ্রুটফুল এবং প্রাণবন্ত ডিসকাশন করেছি। কারো যদি কিছু কথা যদি যুক্ত করার থাকে আপনারা বলতে পারেন, না হলে আমি ফর্মালি শেষ করতে পারি আপনাদের অনুমোদন নিলে। স্যার, আমার আতিউর রহমান স্যারের কাছে আমার একটা জাস্ট কোয়ারি, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমেরিকাতে কিছু অর্গানাইজেশন আছে যারা ফার্স্ট, যারা মানে যাদের ক্যাপিটাল নাই, মানে নিউ এন্টারপ্রেনারদের ওই অর্গানাইজেশনগুলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়। আপনি বলছিলেন যে আমাদের দেশে তাকে আগে নিজের বা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে আগে তাকে শুরু করতে হবে, একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের ব্যাংকগুলি কোলাটারাল সিকিউরিটি যখন পায় তখন বা প্রতিষ্ঠানগুলি দেয়। আমাদের দেশে ওই রকম অর্গানাইজেশন কি অবস্থা, বা গভর্নমেন্টের তরফ থেকে ওইরকম, কারণ যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবে সে তো সাথে সাথে তার কোনো ক্যাপিটাল নাই, তো সে তো উদ্বুদ্ধ হবে না, সে তখন চাকরি খুঁজবে, সে ওই কষ্ট করতে চাইবে না। তো এই অবস্থায় আমাদের অবস্থা কি করা যেতে পারে স্যার? না, আমাদেরও একই অবস্থা, মানে তবু এঞ্জেল ক্যাপিটাল বলে অনেকে, মানে যারা মনে করো একটা ভালো সম্ভাবনাময় একজন উদ্যোক্তা 100 টাকা বা 5,000 টাকা নিয়ে কাজ করে দেখাতে খুব সম্ভাবনা আছে, তার সাথে শেয়ার কেনার জন্য নজরুল তার পেনশনের একটা টাকা আরো 10,000 টাকা তাকে দিয়ে বলতে পারে যে আমি ভাই তোমার কাজের 50% শেয়ার আমি ঘরে বসে থাকবো, তুমি এটা কাজ চালাবা। এরকম নতুন নতুন উদ্যোগ একটা করতে হবে। আর ভেঞ্চার ক্যাপিটাল বলে আরেকটা ক্যাপিটাল আছে, যারা এই ছোট ছোট উদ্যোক্তা ভালো করছে না তাদের সাথে গিয়ে জয়েন করছে, অথবা তাদেরটা কিনে নিচ্ছে, কিনে নিয়ে ওকে বলছে যে আপনারটা 1 লাখ টাকা আপনার দিয়ে শুরু করেছিলেন, আপনি এই
কোম্পানিটা আমি 1 কোটি টাকা দিয়ে কিনে নিলাম কারণ এটা অনেক ভালো, তো আপনার 99 লক্ষ টাকা লাভ হয়ে গেল, ওটা দিয়ে আপনি আরেকটা শুরু করুন। এইরকম নানা রকমের উৎসাহ দিতে হবে। আমাদের ছাত্র এবং অত্যন্ত সৃজনশীল একজন মানুষ এবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হলেন রুবায়েত শিবলি রুবায়েত ইসলাম। আরেক ছাত্র আমার মিজানুর রহমান এবং শামসুদ্দিন, এরা জয়েন করলো। আমি আশা করছি যারা ভেঞ্চার ক্যাপিটাল এবং এই ধরনের নতুন নতুন ক্যাপিটাল তৈরির যে অ্যাঞ্জেল ক্যাপিটাল, এইসব জায়গাটাতে তারা দারুণ কাজ করবে এবং উৎসাহ দেবে এবং আমরা তাদেরকে এনকারেজ করব। আর আমরা বিশ্ববিদ্যালয় থেকেও আমরা চাইবো যে এই ধরনের নতুন নতুন ক্যাপিটালের উৎস কোথায় খুঁজে পাওয়া যায় সেটা আমরা অন্যান্য দেশ থেকেও শিখতে পারি, ভারত থেকে শিখতে পারি, আমেরিকা থেকে শিখতে পারি। এবং আমাদের দেশের মানুষ অত্যন্ত সৃজনশীল, যেমন অনেক বাবা মা আছেন তাদের ছেলে মেয়েরা বিদেশে, এখানে একটা বাড়ি রয়ে গেছে, বাবা বাড়িটা রক্ষাও করতে পারছেন না, তিনি চেষ্টা করলে এই বাড়িটা দান করে দিতে পারেন। একটা হয়তো এই ধরনের যারা নতুন উদ্যোক্তার যদি কোনো সংগঠন থাকে সেই সংগঠনকে বলতে পারে যে আমি বাড়িটা তোমাকে দিয়ে দিলাম বাবা, এটাকে ব্যবহার করো, যদি পারো আমাকে এত পার্সেন্টেজ দিও, না পারলে তোমরা নিয়ে নাও। এরকম করে সমাজের ভেতর থেকে যদি পুঁজি, সামাজিক পুঁজি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের সম্ভাবনা আরো অনেক বেড়ে যাবে। শেষ করো মুকুল। জি স্যার, থ্যাংক ইউ। আসলে আমরা খুবই, আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই একটি প্রাণবন্ত আলোচনা করতে পারছি যে বাংলাদেশের অর্থনীতিতে তরুণ উদ্যোক্তার ভূমিকা, এবং এই জন্য আমি আমাদের আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আব্দুর রহমান স্যার আমাদের সাথে সংযুক্ত ছিলেন, এবং সাজিদা তন্নি, উনি তরুণ উদ্যোক্তা হিসেবে ইয়াং ফাউন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত ছিলেন, সাবিলা এনাম, উনি বিকাশ তালিকা লিমিটেডের ফাউন্ডার হিসেবে ছিলেন, এবং আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করছি আমরা যে আজকে আব্দুর রহমান স্যার বললেন যে আমরা একটা ক্রাইসিস মোমেন্টে আছি, আমাদের করোনা, আমাদের আমপান, আমাদের বিভিন্ন ডেঙ্গু, বিভিন্ন ধরনের আমরা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আসছি, বাট এই সময়টা আমাদের যেটা প্রয়োজন, আমাদেরকে নতুন উদ্যোক্তা তৈরি করে এখন যারা জবলেস হবে তাদেরকে আমরা যাতে প্লেসমেন্ট করতে পারি, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে একটি বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে দাবি রাখতে পারে, অবদান রাখতে পারে, এই বিষয়গুলো সামনে রেখেই, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশকে আমরা স্বাগত জানিয়ে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আরেকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, খুব ভালো করে। ধন্যবাদ।